হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আমাদের পরিপাক শোষণ ফ্রি কোর্সের দ্বিতীয় ক্লাসে। যারা প্রথম ক্লাসটি এখনও করো নাই তারা প্রথম ক্লাসটি করবা, কারণ প্রথম ক্লাসে অনেক কিছু বেসিক আলোচনা করছি। সো প্রথম ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক বেশি আলোচনা করছি। সো তোমরা একটু জানাও যে আমার ভয়েস ক্লিয়ার কিনা, সব কিছু ক্লিয়ার কিনা, সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর আমি প্রথমে কিছুক্ষণ শেয়ার দিয়ে দিই আমার পেজে এবং আমার কী বলে আমাকে প্রোফাইলে, সো যাতে বেশি মানুষ আসতে পারে আর কি, স্টুডেন্ট আসতে পারে। সবাই আস্তে আস্তে চলে আসুক। আমি শেয়ার দিয়ে দিই। কে কোন বেস থেকে দেখতেছো আমাকে একটু কমেন্টে জানাও। আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমাকে ক্লিয়ার দেখা যাইতেছে কিনা, আমাকে একটু এটা একটু কনফার্ম করো। ওয়ালাইকুম আসসালাম জিনাতুল জান্নাত, তোমাকে তো কত ক্লাসে দেখছিলাম। কে কোন বেস থেকে বলতেছো আমাকে একটু কমেন্টে জানাও। আর সব ক্লিয়ার আছে কিনা, সাউন্ড আজকে ক্লিয়ার আছে কিনা, সাউন্ড আমাকে একটু জানাও। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম পদ্ম, সাউন্ড ক্লিয়ার আছে আজকে। আচ্ছা, গত ক্লাসে কেন জানি সাউন্ডের সমস্যা হয়েছিল। ওয়ালাইকুম আসসালাম হাফসা মিম, আশা করি শেষ পর্যন্ত ক্লাসে থাকবা। তোমরা টাইমলাইনে শেয়ার করে দাও, লাইভটা টাইমলাইনে শেয়ার করে দাও, আমরা তো দ্রুত শুরু করে ফেলবো। গত ক্লাসে যেই জায়গায় শেষ করছিলাম ওই জায়গাতে শুরু হবে। সবাই একটু শেয়ার করে দাও, ঠিক আছে, আমরা দ্রুত শুরু করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, তোমরা শেয়ার দিতে থাকো, ফ্রেন্ড মেনশন করে দাও, আমি হচ্ছে শুরু করে দিই ক্লাস। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে কী কী পড়ছিলাম সেটা তোমাকে আমি দেখাই, ওভারভিউ দিই। সেটা হলো আমরা পরিপাক কী, শোষণ কী বেসিক জানছিলাম, যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাকের বেসিক জানছিলাম, উদাহরণ জানছিলাম। তারপর হচ্ছে খাদ্য কয় রকমের হইতে পারে, খাদক কয় রকমের হইতে পারে, এই জিনিসগুলো আমরা পড়ছি। এবং কিছু বেসিক ওয়ার্ড মিনিং জানছি, যেগুলো জানলে পুরো অধ্যায় সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা আমাদের মুখ গহ্বরে ঢুকছিলাম, মুখ গহ্বরে ঢোকার পর আমরা তালু ক্লিয়ার করছি। তারপর হচ্ছে আমরা চোয়াল ক্লিয়ার করছি, জিহ্বা ক্লিয়ার করছি, দাঁত ক্লিয়ার করছি। আমরা লালা শুরু করতে চাইছিলাম, কিন্তু তখন হচ্ছে আমাদের মানে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আর কি আমার। সো তখন আমি শেষ করতে পারিনি এটা। আজকে হচ্ছে লালা থেকে শুরু করবো, আজকে হচ্ছে আমি লালা থেকে শুরু করবো, ঠিক আছে। তো আমি শুরু করতেছি, তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটাতে দেখো আর সবাই শেয়ার দিয়ে দাও, ঠিক আছে। তো আমরা লালা দিয়ে শুরু করবো, কারণ এইটা হচ্ছে আমরা গত ক্লাসে ক্লিয়ার করছিলাম, ঠিক আছে। তো আমাদের 5 নম্বর টপিক ছিল লালা গত ক্লাসের, ঠিক আছে। লালার ইংরেজি হলো স্যালাইভা, লালা হচ্ছে ইংরেজি হলো স্যালাইভা। আচ্ছা, ওকে, এখান থেকে আমরা কিছু ইনফরমেশন জেনে রাখবো, এমসিকিউ টাইপের কিছু ইনফরমেশন আমরা জেনে রাখতে হবে এখান থেকে। নাম্বার ওয়ান হচ্ছে ক্ষরণ কতটুকু হয়। ক্ষরণ মানে প্রতিদিন আমরা মুখ থেকে কতটুকু লালা ক্ষরণ হয়, এটা আমরা জানতে হবে। এটা হলো 1200 থেকে 1500 ml, ঠিক আছে। লিটারে বললে 1.2 থেকে 1.5 লিটার, ঠিক আছে না। আচ্ছা, তাহলে আমরা লিটারে চাইলে 1000 দ্বারা ভাগ করে লিটারে চলে আসবে। এখন মাঝে মাঝে এমন হইতে পারে যে কোনো কারণে তোমার ভয় লাগছে, অথবা তোমার কেউ ভয় দেখাইছে, অথবা দৌড়াদৌড়ি করছো, হাঁফাই গেছো, তখন দেখা গেছে
মুখ শুকায় যেতে পারে, অর্থাৎ লালাক্ষরণ কম হইতে পারে। আবার অনেক সময় মনে হইতে পারে খাবারের স্বাদ পাইতেছো বা খাবারের গন্ধ পাইতেছো, তখন দেখা যাচ্ছে যে আমাদের লালা অনেক বেশি ক্ষরণ হয়, ঠিক না? তাহলে আমাদের নর্মাল তো লালাক্ষরণ এইটা, কিন্তু মাঝে মাঝে লালাক্ষরণ বাড়তেও পারে, কমতেও পারে। সো আমরা বইয়ের মধ্যে মূলত কমে গেলে কি হয়, অবস্থার নাম কি, এই বিষয়ে আলোচনা করা হয়েছে, আমরা ওইটাই বলবো, ঠিক আছে? সো এমনও হইতে পারে মাঝে মাঝে হইতে পারে যে এখান থেকে লালাক্ষরণ কমে গেছে, লালাক্ষরণ কম হয়েছে, ঠিক আছে? তখন আমরা এটা একটা অবস্থা রাখবো, আমি একটু বড় করে লিখি, তখন এটা একটা অবস্থা হবে, ঠিক আছে? তো লালাক্ষরণ যদি কম হয়ে যায়, মুখটাকে শুকিয়ে যাবে না? শুকিয়ে যাওয়ার আমরা এভাবে বলি, দেখো জেরোস্টোমিয়া একটা শব্দের নাম, জেরোস্টোমিয়া। ইস্টোম কথাটা মানে মুখ বা মুখ ছিদ্র, যেমন স্টোমাক কেন বলা হয়? কারণ হচ্ছে এদিক দিয়ে মুখের মতো একটা ছিদ্র। এরকমভাবে স্টোমাটা মানে পত্ররন্ধ্র, রন্ধ্র মানে তো ছিদ্র, ঠিক না? তো স্টোম কথাটা মানে মুখ বা মুখ ছিদ্র। তাহলে আমরা মুখ ছিদ্রের ভিতরে জেরো হয়ে গেছে, জেরো মানে হচ্ছে মরুভূমি, জেরো মানে কি? মরুভূমি বা শুকনা হয়ে গেছে, ঠিক আছে? মরুভূমি বা শুকনা হয়ে গেছে, তাহলে মুখের ভিতরে শুকনা হয়ে গেছে, তাহলে লালা কম বোঝা যেতেছে। এবং এই যে অবস্থাটা, এই অবস্থাটা বলা হয়, এই অবস্থাটা বলা হয়, একটা নাম দেওয়া হয় ডিসজিউসিয়া, ঠিক আছে? তোমার বইয়ের মধ্যে একটু ভুল লেখা আছে এই জায়গার মধ্যে, বুঝছো? তোমার বই উল্টা লেখা আছে, তোমার বই লেখা আছে অবস্থার নাম হলো জেরোস্টোমিয়া, কিন্তু না, ক্ষরণ যে কম হয় এটারে বলে জেরোস্টোমিয়া, আর এই অবস্থার নাম হলো ডিসজিউসিয়া, বুঝছো? আর একটা হইতে পারে যে ক্ষরণ হইলই না, তখন আমরা নাম দিব কি? তখন আমরা বলবো এ জিউসিয়া। কি বলবো? তখন অবস্থাটা বলবো এ জিউসিয়া, এভাবে বলবো এ জিউসিয়া। মানে কি? এ মানে তো না, বায়োলজিতে এ বা এন মানে কি সবসময় কি বোঝায়? না বোঝায়। এটা যদি না হয় তাহলে কি? লালাক্ষরণ হচ্ছে না, এটা বুঝাইছে, বুঝছো? লালাক্ষরণ হচ্ছে না, এটা বুঝাইছে। কে কোন ব্যাচ থেকে আসো আমাকে একটু জানাও, আশা করি সবকিছু ক্লিয়ার। তাহলে আমরা লালাক্ষরণ সম্পর্কে একটা তথ্য জানলাম, কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, এই ব্যাপারটা জানলাম, ঠিক আছে? 2 নাম্বার জানবো হচ্ছে লালার পিএইচ কত, ঠিক আছে? তো পিএইচ হচ্ছে মনে রাখবা 6-7, তাহলে 6-7, এদিকে দিবা 2, এদিকে দিবা 4, ঠিক আছে? তাহলে 6-7, এদিকে দিবা 2, এদিকে দিবা 4, তাহলে এটা। এখন ভাইয়া একটা আমার কনফিউশন আছে, বুঝছো? আমি যদি বলি এটা অম্লীয় নাকি ক্ষারীয়, এটাকে অম্লীয় নাকি ক্ষারীয়, এই ব্যাপারটা কি অম্লীয় নাকি ক্ষারীয়, এখন আমরা এটা দেখবো, ঠিক আছে? তো ব্যাপারটা একটু খেয়াল করো, 7 কম হইলে আমরা বলি অম্লীয়, 7 বেশি হইলে কি বলি? ক্ষারীয়। এখন খেয়াল করে দেখো, তাহলে তো 7 এটা উপরেও আছে, 7 কমও আছে, বুঝতেছো না জিনিসটা? বুঝতেছো কিনা? যে 7 বেশি হইলে আমরা বলি ক্ষার বা ক্ষারীয়, আবার 7 কম হইলে বলি অম্লীয়। এই যে রেঞ্জটা, এই যে পিএইচ এর মানটা, এটা তো 7 কমও আবার 7 বেশিও, তাহলে এটাকে আমরা অম্লীয় বলবো না ক্ষারীয় বলবো? এটা একটা কনফিউশন। তো এটাকে আমরা কিভাবে জাস্টিফাই করতে পারি? এটাকে যে কিভাবে আমরা বলতে পারি যে অম্লীয় নয় ক্ষারীয়? একটু চিন্তা করো ভাইয়া, একটু চিন্তা করো। দেখো তো 7 পরে কত 0.4 বেশি, আর 7 নিচে যদি চিন্তা করি তাহলে কত কম বেশি? 0.8 কম। তাহলে কোনটার মাত্রা বেশি বলতো? 7 কম যে 0.8, এটার মাত্রাটা একটু বেশি না? তাহলে 7 বেশিও আছে, 7 কমও আছে, কিন্তু কমের দিকে অনেক বেশি, কমের দিকে কি অনেক বেশি, মানে কমের দিকে একটু বেশি ঝুঁকে আছে, তাহলে কি 7 কম যে সেটাই হবে কি আনসার? তাহলে 7 কমের দিকে যেহেতু বেশি ঝুঁকে আছে, এই জন্য বলবো কি অম্লীয়, বুঝছো? তাহলে আশা করি এই কনফিউশনটা ক্লিয়ার। এটা অনেকের মনে প্রশ্নও আসে না, কিন্তু বইয়ের মধ্যে লেখা আছে অম্লীয়। কেন অম্লীয় বুঝছো এবার? কেন অম্লীয় বুঝছো এটা? তাহলে মনে রাখবা এই জিনিসটা, যে লালার যে পিএইচটা কিন্তু মনে রাখতে হবে, এটা অম্লীয়, ঠিক আছে? অম্লীয়, ঠিক আছে? অম্লীয় বলা হয়েছে বইয়ের মধ্যে। 3 নাম্বার যেটা জানতে হইব, যে লালার মধ্যে পানি কত, ঠিক আছে? অনেক কিছু আছে, পানি জানতে হবে। পানির পরিমাণ হলো 95 থেকে 99%, ঠিক আছে? তো আমি হচ্ছে চেষ্টা করবো একটা নোট দিয়ে দেওয়া, ঠিক আছে? সকল গ্রন্থির ক্ষরণ, তারপর পানির পরিমাণ, পার্সেন্টেজ সব একটা ছকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে তোমরা পানির পরিমাণটা পড়ো, ঠিক আছে? তাহলে এই 3টা ইনফরমেশন আমরা সরাসরি মুখস্থ রাখবো, এমসিকিউর জন্য যে কোনো সময় এমসিকিউ আসতে পারে, বুঝছো? হ্যাঁ, কিছুটা অম্লীয়। দেখছো ওই যে নাইমা সুলতানা নীলা বলছে, ফার্স্ট ক্লাস কি ইউটিউবে দেওয়া আছে? হাসান আহমেদ, হ্যাঁ ইউটিউবে দেওয়া আছে ভাইয়া, তুমি দেখে নিতে পারবা। তুমি হচ্ছে আপাতত তুমি এটা ক্লাসটা মনোযোগ দিয়ে করো, বুঝতে পারবা। ভালো, এই জিনিসটা তো বুঝছো। তাহলে আমরা কিন্তু আমার বই কিন্তু এতটুকু লেখা আছে, আমরা এই জায়গাটা পড়তে হবে অ্যাডমিশনের জন্য। আমরা এমনভাবে পড়বো যাতে একাডেমিক অ্যাডমিশন দুইটাই আবার হয়ে যায়, ঠিক আছে? আলাদা করে অ্যাডমিশন বায়োলজির জন্য, শোনো, বায়োলজির জন্য একাডেমিক আর অ্যাডমিশন আলাদা না। যদি পড়ার সিস্টেম জানো তাহলে একাডেমিক অ্যাডমিশন মিলাই পড়া যায়, বুঝছো? আচ্ছা, তাহলে এই 3টা ইনফরমেশন আমাদের জানা লাগবে এত কথার মাঝে। এবার হচ্ছে এই 3টা ইনফরমেশন যদি জানি, এবার হচ্ছে লালার কাজ করবো। কাজের মধ্যে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, এমসিকিউ তো অনেকবার আসে, তো আমরা এই জিনিসটা ক্লিয়ার করে ফেলি আর কি, বুঝছো? ক্লিয়ার করে ফেলি। কিছু গ্যাস আছে, গ্যাসগুলো রিডিং দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে এই 3টা ইনফরমেশন লাগবেই, ঠিক আছে? লাগবেই। আচ্ছা, তাহলে এই 3টা কথা বুঝতে পারছি, আশা করি 3টা কথা বুঝতে পারছি। আচ্ছা, মেহেদি মারুফ আছে আমাদের সাথে, সেতু সরকার, কুশাল আছে, অনেকেই আছে আমাদের সাথে লাইভে। তো তোমরা ঠিক মতো লাইভে থাকো,
দেখবা নতুন কিছু শিখতে পারবা, অথবা পড়া কিভাবে পড়তে হয় এই জিনিসটা শিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই তিনটা ইনফরমেশন আমরা জানতে পারছি। এবার আসো কাজ নিয়ে কিছু কথা, যেহেতু একাডেমিক স্টাইলে পড়াইতেছি জন্য কাজটা আমি একটু ভালো করে বলবো। ঠিক আছে, কাজ কিন্তু সিকিউতে আসে না, কিন্তু এখান থেকে এমসিকিউ আসে, বুঝছো? তবে সিকিউতে আসলে তুমি লিখতে পারবা, এই সিস্টেম তোমার করে দিব। ঠিক আছে, আচ্ছা নাম্বার 1, পরিপাকে হেল্প করে লালা। পরিপাকে হেল্প করে, কেমনে পরিপাকে হেল্প করে বলতো? কেমনে পরিপাকে হেল্প করে? নাম্বার 1, এটা হচ্ছে মিউসিন। মিউসিন নামক একটা পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে, আমরা জানি। মিউকাস মানে তরল পদার্থ, মনে রাখবা। মিউকাস মানে হচ্ছে পিচ্ছিল করবে, মিউকাস যে জায়গা আছে এটা পিচ্ছিল করবে। ঠিক আছে, তো মূলত পরিপাকে হেল্প করা হচ্ছে এনজাইম ক্ষরণের মাধ্যমে, মনে রাখবা, এনজাইম ক্ষরণের মাধ্যমে। তাহলে পরিপাকে কেমনে হেল্প করে? এনজাইম ক্ষরণের মাধ্যমে। তাহলে এনজাইম কি? এনজাইম কি? তো এনজাইম থেকে করতে হয় বহিঃকরা গ্রন্থি থেকে, তার মানে অবশ্যই লালা গ্রন্থি অবশ্যই বহিঃকরা গ্রন্থি হইব, ঠিক না? আমি প্রথম ক্লাসে বলছি গ্রন্থির বিস্তারিত, গ্রন্থি সম্পর্কে ভালো বলছি কি প্রথম ক্লাসে। ঠিক আছে, তো কি এনজাইম আছে আমরা মনে রাখবো টম দিয়া, টম। ঠিক আছে, অথবা মোটা দিয়ে মনে রাখবো, মোটা মানুষ কিন্তু বেশি বেশি খায়, তারা লালা বেশি বেশি ক্ষরণ হইব। ঠিক আছে, এমনি মনে রাখতে পারো মোটা অথবা টম। ট দিয়ে মনে রাখবা টায়ালিন, ট দেয়া কি? টায়ালিন। আর মল দিয়ে হয়েছে মলটেস। কখনো এটা বললো না মলটোজ। আমি কিন্তু প্রথম ক্লাসে বেসিক বলছি যে এনজাইমের নামে শেষে এজ থাকে, আর শর্করার নামে শেষে থাকে উজ। শর্করার নামে থাকে উজ। তাহলে মলটেস কাজ করবো মলটোজের উপরে, যেহেতু মলটেসটা শর্করা, আর মলটেজ এটা এনজাইম, এটা কাজ করবে শর্করার উপরে। ঠিক আছে, এটা আমরা বুঝি। এখন তোমার একটা জিনিস জানতে হবে, সেটা হলো এই যে টায়ালিন, এই যে টায়ালিনের একটা অপর নাম আছে, বুঝছো? বলো তো এই লালার ইংরেজিতে কি বলা হয়? স্যালাইভা। আর আমরা জানি লালা শুধুমাত্র শর্করার উপর কাজ করে। শর্করা মানে কি? অ্যামাইলো, আমি প্রথম ক্লাসে বলছি। তাইলে আমরা বলতে পারি কিনা এটার টায়ালিনের একটা অপর নাম স্যালাইভারি অ্যামাইলেজ, বলতে পারি কিনা? দেখো তো, স্যালাইভারি অ্যামাইলেজ। যেহেতু অ্যামাইলো কথাটা মানে শর্করার উপর কাজ করে, এই জন্য অ্যামাইলেজ লাগে না, স্যালাইভারি অ্যামাইলেজ। এজ মানে তো এনজাইম, ঠিক না? এজ মানে তো এনজাইম। তাহলে টম, টায়ালিনের অপর নাম কি? স্যালাইভারি অ্যামাইলেজ। তবে টায়ালিন থেকে একটা গুরুত্বপূর্ণ কথা আছে ভাইয়া, টায়ালিন থেকে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এটা তোমার মনে রাখতে হবে। দেখো আমরা জানি নর্মালি কি লালার মুখে যে লালা আছে, লালার মধ্যে এনজাইম থাকে, টম দিয়ে মনে রাখি আমরা টায়ালিন, মলটেস। টায়ালিনের অপর নাম কি? টায়ালিনের অপর নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। যেহেতু স্যালাইভা মানে লালা, অ্যামাইলেজ মানে হচ্ছে শর্করা জাতীয় খাবারের উপর কাজ করবে, বুঝছো? তো টায়ালিনের অপর নাম। একটা লাইন তোমার বইয়ের মধ্যে লেখা আছে, টায়ালিন মুখে খরিত হইলো, এটার ক্রিয়া শুরু হয় পাকস্থলিতে। এই কথাটা মনে রাখতে হবে তোমার, বুঝছো? এটা মুখে খরিত হয়েছে, লালাতে খরণ হয়েছে, ওকে, কিন্তু এটা ক্রিয়া শুরু হয় কোথায়? পাকস্থলিতে। এখন তোমাদের যদি অনেকের প্রশ্ন করে, তোমরা যদি এই লাইনটা না পড়ো বা এই লাইনটা যদি খেয়াল না করো, তোমরা যদি অনেকে প্রশ্ন করে, যদি বলে ভাইয়া বলো টায়ালিন এর ক্রিয়া কোথায় হয়, তুমি বলবা ও আচ্ছা, টায়ালিন তো মুখের ভিতরে খরিত হয়, তাহলে তো এটা ক্রিয়া তো মুখের মধ্যেই হইব বা মুখ গহ্বরে হইব। কিন্তু না ভাইয়া, এটা ক্রিয়া হচ্ছে পাকস্থলিতে। এটা ভুল করো না কখনো। ঠিক আছে, এটা ক্রিয়া কোথায়? এটা ক্রিয়া হচ্ছে পাকস্থলিতে। এটা ক্রিয়া কোথায়? পাকস্থলিতে। এখন কথা হলো এই এনজাইমগুলো ব্যবহার করে কিভাবে পরিপাক হয় আমরা পরের ক্লাসে শিখবো। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা ধারণা নিয়ে রাখি, কিভাবে যন্ত্রপাতি রেডি করে রাখি। পরের ক্লাসে হচ্ছে আমরা সব খাবারের পরিপাক কেমনে করতে হয়, এনজাইম দ্বারা কেমনে বিক্রিয়াগুলো লিখে, এই জিনিসগুলো আমরা শিখবো। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো, পরিপাকে কিভাবে হেল্প করে, বুঝছো? হ্যাঁ, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো। হ্যাঁ, জাহিদুল ইসলাম 26, 25 সবাই করতে পারবে, বুঝছো? 26, 25, 23 যারা আসো সবাই করতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, এই ক্লাসগুলো হচ্ছে বলো কি সব কিছু মিলাইয়া, বুঝছো? মানে বেসিক থেকে ক্লিয়ার করা হবে সব কিছু, তুমি টেনশনের কারণে নাই। তোমরা শেয়ার দিয়ে দাও, লাইকটা যারা আসো শেয়ার দিয়ে দাও। শেয়ার দিলে তো লস নাই ভাই, আর একজন যদি ক্লাস করে লস আছে তোমাদের? লস তো নাই, ঠিক না? অনেক মানুষ ক্লাসটা করলো, শিখলো, ঠিক না? ওকে, আবিদা সুলতান, ওয়ালাইকুম আসসালাম। ইবা আক্তারকে থ্যাংক ইউ, তুমি ফ্রেন্ডকে মেনশন দিছো, বুঝছো? আচ্ছা, তাহলে পরিপাকে হেল্প করে, এটা আমরা বুঝছি, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা আমরা বারবার পড়তে খেয়াল হয়ে যাবে। আর লালা, যেহেতু লালা কি করে বলতো, খাবারটারে স্বাদ গ্রহণে হেল্প করে। ঠিক আছে, জিহ্বার সাথে লালা ক্ষরণ হইয়া খাবারটারে স্বাদ গ্রহণে হেল্প করে। তাহলে আমরা বলতেই পারি স্বাদ গ্রহণে হেল্প করে, এটা আমাদের কমন সেন্স। ঠিক আছে, এটা কোনো তেমন কিছু না। 3 নম্বরে যেটা পড়বো সেটা হলো বাফার কিয়া। ইম্পর্টেন্ট একটা ব্যাপার সেবার। বাফার কিয়া মানে কি ভাই? আমাদের দেহে একটা নির্দিষ্ট পিএইচ বজায় থাকে, বুঝছো? পিএইচ কি যদি না জানো তাহলে হচ্ছে তুমি হয়তো কিছুই পড়ো নাই। পিএইচ তো জানো, অ্যাসিড ক্ষারের ব্যাপারটা, ঠিক না? আমাদের দেহে একটা নির্দিষ্ট পিএইচ বজায় থাকে। কখনো যদি পিএইচ কমে যায়, বেড়ে যায়, এটাকে প্রতিহত করার জন্য দেহের মধ্যে একটা সিস্টেম আছে, এটা বলে বাফার ক্রিয়া। ঠিক আছে, তোমরা অনেক সময় ভিডিওতে দেখে থাকবা বাফারিং মানে থামায়া দেওয়া, বুঝছো? আটকায় দেওয়া। তো আমাদের দেহে যদি পিএইচ উঠানামা করতে চায় বা অস্বাভাবিক হইতে চায়, তখন আমাদের দেহে একটা সিস্টেম আছে যেটা কি করে পিএইচটাকে মানে সেম রাখে, মানে বাড়তে কমতে দেয় না, এটা বলে বাফার ক্রিয়া। তো আমার লালার মধ্যে না কিরকম বাফার ক্রিয়া আছে, বুঝছো? তাহলে বাফার ক্রিয়া নিয়ে একটু পড়বা এখানে। এইভাবে তোমার বইয়ে লেখা নাই, আমি তোমাকে সাজাই দিতেছি আর কি। বাফার
ক্রিয়া, ঠিক আছে? বাফার ক্রিয়ার মধ্যে কে কে হেল্প করে? নাম্বার 1, বাফার ক্রিয়ার মধ্যে হেল্প করেছে মিউকাসের মধ্যে মিউসিন নামক একটা প্রোটিন থাকে, বুঝছো? এই মিউসিনটা হেল্প করে, ঠিক আছে? মিউসিনটা হেল্প করে, ঠিক আছে? মিউসিন হেল্প করে, যেটা একটা গ্লাইকোপ্রোটিন, জিপি লিখলাম। জিপি মানে কিন্তু গ্রামীণ ফোন না, জিপি মানে কিন্তু আবার গ্রামীণ ফোন না, ঠিক আছে? জিপি মানে কিন্তু গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে? এটা আমাদের কি করে, খাবারকে পিচ্ছিল করে। আমরা বলছিলাম মিউকাস, এই কথাগুলো আসলেই বলবো পিচ্ছিল, তাহলে এটা আমরা খাবারকে পিচ্ছিল করে, আবার আমার কি করে, বাফার ক্রিয়াতে হেল্প করে, ঠিক আছে? আরেকটা আছে গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতেই হবে, বাইকার্বনেট, ঠিক আছে? বাইকার্বনেট এটা আমাদের কি করে, দেখো বাইকার্বনেট বাফার, দেখো বাইকার্বনেটের নাম কি, বাইকার্বনেট না, তাহলে বাফারের নাম রাখবা, বাফার বাইকার্বনেট, মনে থাকবো না? তাহলে এটা বাফার ক্রিয়াতে হেল্প করে, ঠিক আছে না? বাফার ক্রিয়াতে হেল্প করে। এবং একটা গুরুত্বপূর্ণ লাইন, এটা মনে রাখবা, এনামেল ক্ষয় রোধ করে, এনামেল ক্ষয় রোধ করে। এটা কি করে, এনামেল ক্ষয় রোধ করে। এনামেল কি ভাই? দাঁতের সবচেয়ে বাইরের অংশটা বলে এনামেল, ঠিক আছে? আমি গত ক্লাসে কিছুটা বলছিলাম দাঁতের কিছুটা অন্তর্গঠন, ঠিক আছে? এনামেল, ডেন্টিন, সিমেন্ট, ঠিক আছে? পাল্প গহ্বর, এইগুলা অনেক কিছু আছে। তো দাঁতের এনামেল ক্ষয়টা রোধ করে, এনামেল ক্ষয় রোধ করে, ঠিক আছে? এই কথাটা মনে রাখতে হবে। তাহলে বাফার ক্রিয়াতে আমাদের এটাও কাজ করে, এটাও কাজ করে, পাশাপাশি এটা আরেকটা কাজও করে, বুঝছো? এই কাজটা মনে রাখো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল নাইম ইমন, তোমার মতো গত ক্লাসে দেখছিলাম। তোমরা একটু সবাইকে জানাই দাও। এই তো নাইমা সুলতান আনিলা, এই তো পারে, অম্লকারের ভারসাম্য রক্ষা বাফার, এই তো পারে, তো দেখছো? তোমরাও পারো, বুঝছো? তোমরা একটু মাঝে মাঝে বলবা। আচ্ছা ঠিক আছে, বাফার ক্রিয়াতে হেল্প করে। আর একটা গুরুত্বপূর্ণ ফরা পড়বো এখন, 4 নম্বর পয়েন্টটা পড়া হচ্ছে আমরা লালার ফিনিশ করে দিব। আচ্ছা একটা কথা তোমার বলে দিই, দেখো তো ভাইয়া, আমরা এই কথাটা পড়ছিলাম কিনা দেখো তো, লালা ক্ষরণ হয় 1200 থেকে 1500 ml, ঠিক না? এখন তোমার যদি এমন আসে 1200 নাকি 1500, তুমি কোনটা দাগাইবা? তুমি দাগাইবা 1500, বুঝছো? তো তুমি এভাবে এমন রাখো, লালা হচ্ছে 1500, লালা হচ্ছে কত, মেনলি কত 1500, এরকম 1500 দিয়ে কিন্তু সারা বই অনেক তথ্য আছে, 1500 দিয়ে সারা বই কিন্তু অনেক তথ্য আছে। তো তুমি একটা কাজ করতে পারো যে 1500 দিয়ে সারা বইয়ে কি কি আছে সব একসাথে করে ফেলতে পারো, তোর একটা সুবিধা না? তোমার মনে করো যে একটা একসাথে হয়ে গেল, জিনিসটা গোছানো হয়ে গেল। তাহলে আমি এক কাজ করে দিই, লালার ক্ষরণ যে 1500 ml পড়ছো, এই 1500 দিয়ে কি কি আছে আর সব একসাথে করে ফেলি, ঠিক আছে? এই জিনিসটা করে ফেলি, চলো। তাহলে ফাঁকে এদিক দিয়ে লেখা দিয়ে নোট করে তোমরা এটা একটা বক্স করে সাইড দিয়ে লেখা রাখবা, ঠিক আছে? হ্যাঁ, জয়ন্তিকা সরকার, 26 ব্যাচ, হ্যাঁ, তোমার ফ্রেন্ডদের সব নিয়ে আসো, তুমি বুঝতে পারবা। শোনো, মনে করো না যে বুঝতে পারবা না, তুমি মনোযোগ দিয়ে শুনো, বুঝতে পারবা, ঠিক আছে? তোমরা ফ্রেন্ডদের মেনশন করে দাও, জানাই দাও সবাইকে, আমাদের অ্যাটলাস গ্রুপে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তারপরে আসাদুল্লাহ রবিন আছে, ওয়ালাইকুম আসসালাম, ওকে, ঠিক আছে। তাহলে 1500 দিয়ে আর কি কি আছে আমি একসাথে করে দিই, তোমরা নোট করো, ওকে? আচ্ছা, 1500 মনে রাখবা। একটা কথা, লালা তো পড়ছি, লালার ক্ষরণ, লালার ডেইলি ক্ষরণ, ঠিক আছে? 2 নাম্বার মনে রাখবা হচ্ছে মূত্র, আমাদের মূত্রের পরিমাণ কিন্তু 1500 ml, তোমরা অনেকেই জানো, ঠিক আছে? 3 নাম্বার মনে রাখবা হচ্ছে আমাদের মস্তিষ্কের আয়তন, কত? মস্তিষ্কের আয়তন হলো 1500 ml, ঠিক আছে? 4 নাম্বারে বলবো হচ্ছে, তোমরা কি লেখা দেখতেছো? আশা করি দেখবা, সমস্যা নেই, নেট ক্লিয়ার আছে, হ্যাঁ, ওকে। আম্মু কল দিছে, আমি বলে দিই। আমার হ্যালো, ক্লাসে আছে, পরে ফোন দিও, ওকে? ঠিক আছে, ওকে। তাইলে আরো আছে কিন্তু, আরো কিন্তু আছে, আমি একসাথে লেখা দিই। রেসিডুয়াল ভলিউম নামে একটা কথা পাইবা, শ্বসন ও শ্বাসকীয় অধ্যায়, লেখা রাখো, জাস্ট বুঝার দরকার নাই। রেসিডুয়াল ভলিউম, ঠিক আছে? 5 নাম্বারে লেখো হচ্ছে আমাদের লিভার আছে, আমরা পড়বো নেক্সট ক্লাসে অথবা পরের ক্লাসে পড়বো। লিভার আছে না আমাদের, যকৃত 1500 ml বা 1.5 লিটার রক্ত সঞ্চয় করে রাখে সবসময়, বুঝছো? লিভার কি করে? লিভার সঞ্চয় করে রাখে 1500 ml, লিভার রক্ত সঞ্চয়, ঠিক আছে? লিভার কত সঞ্চয় করে রাখে? 1500 ml, বুঝছো? আচ্ছা, আরো একটা পড়ে রাখো, শুক্রাণু আছে না, শুক্রাণু প্রতি সেকেন্ডে শুক্রাণু 1500 ml উৎপন্ন হয়, 1500টি, সরি 1500 ml না, 1500টি, ঠিক আছে? তাহলে প্রতি সেকেন্ডে, পার সেকেন্ডে কয়টা শুক্রাণু উৎপন্ন হয়? 1500টি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, বুঝছো? তাহলে এইটুকু বুঝতে পারছো কিনা বাবা, একটু বলো তো আমাকে, কথাগুলো কি বোঝা যায় কিনা, বা লেখাগুলো বুঝতে পারো কিনা, বা বড় করে লিখবো কিনা, বা আরো দূরে বলবো কিনা, ক্লিয়ার কিনা? সবকিছু ক্লিয়ার করে বোঝা যায় কিনা বলো আমাকে, সবকিছু ক্লিয়ার কাট বোঝা যায় কিনা আমাকে একটু জানাও সবাই। আফরিন সুলতানা মেধা, থ্যাংক ইউ, তোমার বন্ধুকে মেনশন দিছো। আরে সুরা, তোমাকে তো চিনি। হ্যাঁ, তোমরা কোন কলেজ থেকে এটা জানাই দিতে পারো আমাকে? হ্যাঁ, তোমরা কি ক্লিয়ার বুঝতেছো আমার কথাগুলা কি বলতেছি?
পরিপাক কি বললাম, বাফার কি বললাম, 1500 ml দিয়ে 1500 দিয়ে সারা বই একসাথে লিখে দিলাম এখানে 1 2 3 5টা 6টা তথ্য, অল ক্লিয়ার। এই যে সারিফা সুলতানা, তোমরা তো চিনি আমি। সাউন্ডটা একটু বাড়ালে সুবিধা হতো না, আমি তো মাইক্রোফোন ইউজ করতেছি ভাইয়া, এখানে তো সমস্যা হওয়ার কথা না। তো দিন ইসলাম, শিমপুর সরকারি কলেজ, দিন ইসলাম। ওকে ভাইয়া, মনোযোগ দিয়ে শোনো। আর আগের ক্লাসটা করো, যারা আগের ক্লাসটা করো নাই অবশ্যই আগের ক্লাসটা করবা, দেখবা অনেক সুন্দর করে বেসিক দিয়ে বুঝাইছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। এবার চলে আসো আমরা হচ্ছে নেক্সট স্টেপে চলে যাই। আরেকটা পয়েন্ট শিখতে হবে আল্লাহ সম্পর্কে, আরেকটা পয়েন্ট শিখতে হবে, আরেকটা পয়েন্ট 4 নাম্বার পয়েন্টটা শিখতে হবে। 4 নাম্বার পয়েন্টটা হলো এরকম, জীবাণু ধ্বংস। দেখছো, আমরা তো মনে করি লালা দিয়ে সেদিকে কি না কি হয়ে যায়, কিন্তু কত কাজ দেখছো লালার? জীবাণু ধ্বংস, জীবাণু ধ্বংস 4 নাম্বার পয়েন্ট, ঠিক আছে? জীবাণু ধ্বংস করে কিভাবে? একটা এনজাইম আছে, যে এনজাইম দিয়ে জীবাণু ধ্বংস করে, একটা হলো এনজাইম, একটা বিশেষ এনজাইম আছে, ঠিক আছে? আর কিছু অ্যান্টিবডি আছে। অ্যান্টিবডি কি ভাইয়া? অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হইলো, আমি সহজ করে বলি, অ্যান্টিবডি কি? তোমরা অনেকে অ্যান্টিবডি মানে বুঝো না। শোনো, আমাদের দেহে যদি বাইরে থেকে কোনো জীবাণু বা ফরেন বডি আসে, বা বাইরে থেকে যদি জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস আসে, তাহলে আমাদের দেহকে রক্ষা করার জন্য, প্রতিরক্ষা দেওয়ার জন্য একটা সিস্টেম গড়ে ওঠে, বুঝছো? এই সিস্টেমটার নাম হলো অ্যান্টিবডি, বুঝছো? অ্যান্টিবডি, অ্যান্টি মানে বিপরীতে কাজ করবো, কার বিপরীতে? ওই জীবাণুর বিরুদ্ধে, বুঝছো? অ্যান্টি মানে অ্যান্টি পলিটিক্যাল বলি না আমরা, অ্যান্টি পলিটিক্যাল বা অ্যান্টি করা মানে অ্যান্টি কারাপশন মানে কি? হ্যাঁ, তোমরা তো এগুলো বুঝো, ভালো করে বুঝো। হ্যাঁ, মস্তিষ্কের আয়তন কে রে? হ্যাঁ, মস্তিষ্কের আয়তন 1500 ml, 1.5 লিটার, বুঝছো? 1.5 লিটার লেখা হয়। আচ্ছা ঠিক আছে, এনজাইমের নাম স্পেশাল, দেখো এটা ভুল করো না, এটা কিন্তু পরীক্ষা আসবে, দেখবা। লাইসোজাইম, নট লাইসোজোম, লাইসোজাইম। এটা কিন্তু এনজাইম, তাহলে কি হইব? লাইসোজাইম হইব, লাইসোজোম না। তোমরা কোষের গঠন অধ্যায় পড়ছো, লাইসোজোম না কিন্তু, লাইসোজাইম। তো কথা হচ্ছে এটা আর কোথায় কোথায় থাকে? লাইসোজাইমটা শুধুমাত্র লালাই থাকে এরকম না, ঠিক আছে? লালাই থাকে এরকম না, আর অন্য জায়গায় থাকে, বুঝছো? আমি লিখে দিব আর অন্য কোন জায়গায় থাকে, ঠিক আছে? আর অ্যান্টিবডির নাম হলো IgA, এটা ভুল করো না, এটা পরীক্ষা আসবো, দেখবা, আসবো পরীক্ষা আসবো। IgA, ঠিক আছে? IgA মানে ইমিউনোগ্লোবিন A। তো ইমিউনোগ্লোবিন অ্যান্টিবডিগুলো বলা হয় ইমিউনোগ্লোবিন। তোমরা যদি আরো জানতে চাও, তোমরা জুলজির 10 নাম্বার চ্যাপ্টারে যাইবা, জুলজির 10 নাম্বার চ্যাপ্টারে গিয়া অ্যান্টিবডি নামে একটা টপিক পাইবা, তখন দেখবা ওখানে লেখা আছে অ্যান্টিবডির প্রকারভেদ। তো আরো অনেক রকমের আছে, আমরা গ্যামেট দিয়ে মনে রাখি, গ্যামেট 5 রকমের অ্যান্টিবডি আছে। IgG, জি টাইপের একটা, এ টাইপের একটা, এম টাইপের একটা, ই টাইপের একটা, ডি টাইপের একটা, তাহলে 5 রকমের অ্যান্টিবডি আছে। এর মধ্যে এটা থাকে কোথায়? এখানের মধ্যে। তোমরা আরেকটু জানাই রাখি, এ শুধু লালার মধ্যে থাকে না, মায়ের দুধে থাকে। মেডিকেলে 2বার না 3বার আসছিল এই প্রশ্নটা, বুঝছো? মেডিকেলে 2বার থেকে 3বার এই প্রশ্নটা আসছে যে মায়ের দুধে কোন অ্যান্টিবডি পাওয়া যায়, বুঝছো? মায়ের দুধে কোন অ্যান্টিবডি পাওয়া যায়, অনেকবার আসছে এটা। হ্যাঁ, সারিফা সুলতানা, লাইসোজাইম এনজাইম। তুমি সারিফা সুলতানা, তুমি দেখি কেউ আর বলতে পারবা লাইসোজাইম আর কোথায় পাওয়া যায়? বলতে পারো, তার জন্য হাততালি দেবো আমি, ঠিক আছে? লাইসোজাইম এনজাইমটা আর কোথায় পাওয়া যায় দেখি কে বলতে পারে। এটা মনে রাখবে, এটা মায়ের দুধে পাওয়া যায়, ঠিক আছে? অনেকবার আসছে মেডিকেলে, মায়ের দুধে পাওয়া যায় IgA। কেমনে মনে রাখবে, এটা টেকনিক শিখাই দিই, দেখো। মায়ের দুধ এ, কখনো কি প্রশ্ন এরকম ভাবে আসবে মায়ের দুধ কোন অ্যান্টিবডি পাওয়া যায়? না, প্রশ্ন করবে এইভাবে, মায়ের দুধ এ বলবে না, এ থেকে মনে রাখবা IgA, শুনুন না, ঠিক না? আরেকটা হচ্ছে, দেখো, বাচ্চারা যখন দুগ্ধ পান করে তো লালাটা কি দুগ্ধের সাথে লাগে না, ঠিক আছে? তো লালার মধ্যে এটা থাকবে, মনে রাখবা, ঠিক আছে? তাহলে মায়ের দুধে থাকে এটা, দুগ্ধ যেহেতু বাচ্চা পান করে, তখন লালা যেহেতু এর সাথে লাগে, তার মানে কি লালার মধ্যে এটা থাকবে, এমনি মনে রাখো। লালা আর মায়ের দুধে থাকবো কি IgA, ঠিক আছে? এভাবে আশা করি মনে রাখতে পারবা। কথা হচ্ছে লাইসোজাইম আর কোথায় থাকে, তোমরা কি পারবা? লাইসোজাইম আর কোথায় আছে তোমরা কি পারবা? লাইসোজোম না, বারবার বলতেছি কিন্তু, এই ভুল করো না, বুঝছো? লাইসোজাইম। তাহলে আমি বলে দিই এই লাইসোজাইম আর কোথায় আছে, সহজ করে মনে রাখো। আমি তোমাকে সহজ একটা বুদ্ধি দিই, চোখের জল, নাকের জল, মুখের জল, এমনি মনে রাখো। চোখের জল, নাকের জল, মুখের জল। চোখের জলের নাম কি? অশ্রু, তাহলে অশ্রুতে থাকবো লাইসোজাইম। নাকের জল মানে এমনি মনে রাখবো নাসিকা ঝিল্লির মধ্যে কি থাকে? লাইসোজাইম থাকে। আর মুখের জল মানে লালা তো পড়লাম, তো এইভাবে মনে রাখতে পারবা না? চোখের জল, মুখের জল, আর চোখের জল, নাকের জল, মুখের জল, ঠিক আছে? এইভাবে মনে রাখবা, সহজ একটা টেকনিক। পারবা না? এই তাসনিম তাহা, থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লাসে থাকো, তুমি নেক্সট ক্লাসে থাকো। হ্যাঁ, আমরা রেগুলার ক্লাস নেবো, পরিপাক শেষ করে ফেলবো, আর আগের ক্লাসটা অবশ্যই করবা, ঠিক আছে? তাহলে আমরা লালা নিয়ে বিস্তারিত পড়ে ফেলছি, বুঝছো? এর থেকে বাইরে তোমাকে আটকাইতে পারবে না লালা নিয়ে, বুঝছো? আমরা যেটা পড়বো ক্লিয়ারলি পড়বো, সময় লাগুক কিন্তু ভালো করে পড়বো, বুঝছো? এটা সময় মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে আমরা আশা করি এগুলো নোট করে নিছো, সবকিছু ক্লিয়ার? ওকে, লালা নিয়ে আমাদের সবকিছু ক্লিয়ার। লালা নিয়ে আর কিছু বলার আমার পক্ষ থেকে আর তেমন কিছু বলার নাই। অ্যাডমিশন সহ পড়াই দিচ্ছি, অ্যাডমিশন স্টাইল সহকারে।
হ্যাঁ, আমাদের সম্মানীয় বড় ভাই উসাইদ হোসেন আছে, ভাইকে সালাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আসলে লালা গ্রন্থি নিয়ে কথা বলবো। লালা ব্যাকরণ হয় লালা গ্রন্থি থেকে করিতে হয় না, লালা গ্রন্থি নিয়ে। তো লালা গ্রন্থি নিয়ে অনেক কিছু কথা বলা আছে, আমি তোমার একসাথে করে দিই, জিনিসটাকে সহজ করে দিই। লালা গ্রন্থি, লালা গ্রন্থি, তাহলে ইংরেজি হবে কি স্যালাইভারি গ্ল্যান্ড। লালা যদি স্যালাইভা হয়, তাহলে গ্রন্থি যদি গ্ল্যান্ড হয়, তাহলে বলবো কি স্যালাইভারি গ্ল্যান্ড, SG লিখলাম, ঠিক আছে, স্যালাইভারি গ্ল্যান্ড। ওকে, স্যালাইভারি গ্ল্যান্ড। তো কয়টা আছে লালা? দেখো, আমাদের দুই পাশে থাকে, লালা গ্রন্থিগুলো দুই পাশে থাকে। তো তিনটা কইরা দুই পাশে 3 জোড়া থাকে, 6টি। তাহলে কয়টা কথা মনে রাখবা? 3 জোড়া। যদি বলে ভাই কয়টি, তুমি বলো 6টি। দেখো, টি আর জোড়া কিন্তু ফ্যাস লাগাও না, এরকম অনেকে ফ্যাস লাগায়। টি আর জোড়া ফ্যাস লাগাও না, 3 জোড়া 6টি। যদি বলে কয় ধরনের, বলো 3 ধরনের। ফ্যাস লাগাও না ভাই, ফ্যাস লাগাও না প্লিজ, ফ্যাস লাগাও না। 3 ধরনের, মানে 3টা টাইপের আছে। এদিকে একটা টাইপ, মানে এদিকে একটা বক্স, এরকম আরেকটা বক্স, বুঝছো? এদিকে 3 টাইপের 3টা এদিকে আছে, আবার এদিকে 3 টাইপের 3টা আছে, বুঝছো? তাহলে 2 জোড়া হলো না, মানে এরকম জোড়া হলো না, 3টা করে 3 জোড়া হলো না, বুঝছো? তাহলে মনে রাখবা 3 ধরনের, 3 ধরনের। তাহলে কি প্রশ্ন করছে, ভালো করে প্রশ্ন করে আনসার দিও, ঠিক আছে? 3 ধরনের, 3 জোড়া 6টি। প্রশ্নের টাইপ বোঝা লাগে। একটা পড়ার সময় অবশ্যই প্রশ্নের টাইপ বুঝবা, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে। এই যদি না বুঝো, তুমি মানে পড়াটা কমপ্লিট হয় নাই, বুঝছো? সবসময় প্রশ্নের টাইপ বুঝে পড়াশোনা করবা। ওকে, এই তো মেহেদি মারুফ বলছে 6টি। ওকে, হ্যাঁ, আমি অবশ্যই ইউটিউবে দিয়ে দিব, গত ক্লাসটা ইউটিউবে দিয়ে দিছি কিন্তু অলরেডি, ঠিক আছে? লালা গ্রন্থি আমরা একটা ছকে শেষ করে ফেলি, চলো। লালা গ্রন্থি একটা ছকে শেষ করে ফেলি। এটার নাম স্পেশাল ছক, এটা তোমার আর কেউ করে দিবে না। নামের পরে পড়বা হচ্ছে, এখানে হচ্ছে কোথায় থাকে, অবস্থান, ঠিক আছে? তো মনে রাখবা, একটা নালী দিয়ে একটা জায়গায় উন্মুক্ত হয়, ঠিক আছে? মনে করো যে এটা হচ্ছে লালার নালী, বুঝছো? এই নালীটা একটা জায়গাতে শুরু হয়ে আরেকটা জায়গায় গিয়ে উন্মুক্ত হয়। তাহলে কোন নালীর মাধ্যমে কোথায় গিয়ে খরিত হয়, বুঝছো? লালাটা একটা জায়গাতে খরণ হয় না। মনে করো যে এখান থেকে খরিত হইব, এখান থেকে খরিত হইয়া জিব্বার নিচে যাইব, তাহলে একটা নল দিয়ে যাইতে হইব না, নালী দিয়ে যাইতে হইব না? তাহলে কোন জায়গা থেকে যায়, বা হ্যাঁ, কোন জায়গা থেকে যায়, অথবা কোন নল দিয়ে যায় এবং কোথায় গিয়ে উন্মুক্ত হয়, এই জিনিসটা পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমরা বলবো যে এই যে খরণ হয় গ্রন্থিগুলা, 3টা গ্রন্থি আছে না, 3 টাইপের। তাহলে এটা হচ্ছে কোন নালী দিয়া যায় এবং কোথায় গিয়ে উন্মুক্ত হয়, যেটা জানতে হবে। তাহলে কোন নালী, আর হচ্ছে কোথায় উন্মুক্ত হয়, আর একটা বিশেষ কথা, স্পেশাল কথা লিখবো এখানে, ঠিক আছে? বিশেষ কথা, ঠিক আছে? এই কথাগুলো তুমি যদি এই ছকটা পরিপূর্ণ করতে পারো, তাহলে তোমার লালা গ্রন্থি নিয়ে ক্লিয়ার, বুঝছো? লালা গ্রন্থি নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না, এই ছক যদি পূরণ করতে পারো। পরবর্তী ক্লাস কালকে ইনশাল্লাহ আমি জানাই দিব, গ্রুপে জানাই দিব, ঠিক আছে? কালকে ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাস হবে, বুঝছো? আজকে ক্লাসটা করো, অনুরোধ দেখো। তাহলে 3টা ক্লাস দেখো, 3টা। প্যারোটিড গ্ল্যান্ড, আমি বুঝাই দিব সবকিছু, দেখবা সহজে বুঝে দেবা। 2 নম্বর হচ্ছে, তোমরা যেহেতু প্রথম করতেছো, অ্যাডমিশন হইলে এতক্ষণ লাগবে নইলে ক্লাস, বুঝছো? তোমরা তো নতুন, এই জন্য বিস্তারিত বলে ব্যাখ্যা করে বলতেছি। এটা কিন্তু আসলে তোমাদের একদম ফ্রি ক্লাস এখন নিতেছি, কিন্তু এটা মূলত 25-26 ব্যাচের জন্য। জুলজি আমার একটা প্রাইভেট ব্যাচ আছে, যেটার মধ্যে সিট সংখ্যা মাত্র 20 জন। ওইটা উপলক্ষে কিন্তু, এবং বিজয় উপলক্ষে, আমরা যেহেতু স্বাধীন দেশে বিজয় অর্জন করছি, তো এই উপলক্ষে ফ্রি ক্লাস নিতেছি, বুঝছো? তো আমরা পরিপাক শ্বসন অধ্যায়টা পুরোটা শেষ করবো, দেখবা যে কত মজা, বুঝছো? প্যারোটিড। আর একটা সাবমেন্ডিবুলার, অথবা বলো তো ভাইয়া, সাবমেক্সিলারি তো সাবমেন্ডিবুলার, বলো তো যে জিনিসটা সাবমেন্ডিবুলার সেটা সাবমেক্সিলারিও না। সাব মানে নিচে, সব মনে রাখবা, সাব কথাটা মানে কি নিচে। মেন্ডিবল কি, মেক্সিলা কি, গত ক্লাসে বলছি। মেক্সিলা হইলো উপরের চোয়ালটা, আর নিচের চোয়ালটার নাম হচ্ছে মেন্ডিবল। তো যে জিনিসটা মেন্ডিবলের নিচে, যে জিনিসটা কি মেন্ডিবলের নিচে, যে জিনিসটা মেন্ডিবলের নিচে, সেটা কি মেক্সিলারিও নিচে না? এজন্য সাব মেন্ডিবুলারে মাজা ম্যাডামের বইয়ে সাব মেক্সিলারিও লেখা হয়েছে, বুঝছো? এটা নিয়ে কনফিউজ হইও না যে এটা সাব মেক্সিলারিও লেখা হয়েছে, সাব মেক্সিলারিও লেখা হয়েছে। 3 নম্বর হচ্ছে সাবলিঙ্গুয়াল। সাব মানে তো নিচে, এটা বুঝতে গেছি, সাবলিঙ্গুয়াল, ঠিক আছে? দেখো, আমি যখন গত ক্লাসে জিব্বা পড়াইছি, জিব্বার একটা গ্রিক নাম হলো লিঙ্গুয়াল মানে হচ্ছে কি জিব্বা। তাহলে সাবলিঙ্গুয়াল মানে কি জিব্বার নিচে থাকবো এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে তো এটা বুঝে গেছি, কিন্তু এটা মেন্ডিবলের নিচে। দেখো, এটা কিন্তু নাম শুনে বুঝে গেছি, এটা কোথায় থাকবো? সাব মেন্ডিবুলার মানে মেন্ডিবলের নিচে, সাবলিঙ্গুয়াল মানে জিব্বার নিচে। তাহলে অবস্থান কিন্তু অটোমেটিক নাম থেকে উত্তর হয়ে গেছে, দেখছো? মুখস্থ করতে হয়েছে, মুখস্থ করতে কিন্তু হয় নাই, বুঝছো? এই যে আমাদের সম্মানীয় বড় ভাই, ইংলিশ টিচার, জনপ্রিয় ইংলিশ টিচার একে তুষার ভাইকে আমাদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইরে তোমরা ইংলিশ পড়তে পারো,
এটা রিকমেন্ডেড, ঠিক আছে, ভালো ভালো রিভিউ আছে, তোমরা ইংলিশ পড়তে পারবে এর কাছে। আচ্ছা, প্যারোটিড দেখো, উটু উটি, এই উটি কথাটা মানে হলো কান বোঝায়, বুঝছো? উটি কথাটা মানে কি বোঝায়? কান বোঝায়, এটা সবসময় মনে রাখবা। একটা রোগের নাম পড়বা তোমরা 5 নম্বর অধ্যায়ে গিয়া জুলজির, ঠিক আছে, সেখানে উটাইটিস মিডিয়া, ঠিক আছে। উটো কথাটা মানে কান বোঝায়, সবসময় মনে রাখো। উটো কথাটা মানে কি বোঝায়? কান বোঝায়, কান, ঠিক আছে। উটো মানে কান বোঝায়, এটা একটা গ্রিক মিনিং, বুঝছো, গ্রিক ওয়ার্ড মিনিং। তো প্যারা মানে পাশে, কানের পাশে, কানের পাশে, তাহলে এটা এমনি পেরে যাবো না? তুমি যদি উটি কথাটা মানে জানো, তাহলে কি এমনি বুঝে যাবে না কানের সাথে কানেক্টেড এটা? তাহলে কানের নিচে একটা থাকে, মেন্ডিবলের নিচে একটা থাকে, জিহ্বার নিচে একটা থাকে, বুঝছো? জিহ্বার নিচে দেখো, জিহ্বার নিচে দেখো, জিহ্বা যদি তুমি এরকম আটকে দাও, দেখবা যে নিচে দিয়ে একটা কি জানি একটা আটকে রাখছে, বুঝছো? কি জানি আটকে রাখছে, দেখবে একটা, এটা বলে ফ্রেনোলাম, কি বলে? ফ্রেনোলাম বলে, এটা কি বলে? ফ্রেনোলাম। জিহ্বা যদি তুমি এরকম করো, দেখবা যে জিহ্বার নিচে এরকম একটা জিনিস আটকে রাখছে নিচে, বুঝছো? তুমি জিহ্বাটা একবার উপরে তুলতে পারতেছো না, একটা আটকে রাখছে কি জানে, এটা বলে ফ্রেনোলাম, বুঝছো? আশা করি বুঝতে পারছো কোনটা। তাইলে অবস্থান কিন্তু আমরা নাম থেকে আনসার করে ফেলতে পারতেছি, বুঝছো? অবস্থান কিন্তু না, মেহেদি মারুফ ফুল সব সাবজেক্ট নেওয়া পসিবল না, বুঝছো ভাইয়া? এটা অন্যায় হবে, অথবা বলতে পারো যে এটা পসিবলই না, সব সাবজেক্ট নেওয়া পসিবল না। কোন নালী? এই নালীগুলো তোমাদের আজমল স্যারের বইয়ে নাই, ঠিক আছে। তো একটা হচ্ছে পার্সেন নালী, পার্সেন, এটা মাজদা ম্যাডামের বইয়ে আছে, আমি লিখে দিই, পার্সেনের নালী, পার্সেন, পার্সেন। তারপরে সাব মেন্ডিবুলারটা হচ্ছে ওয়ারটনের নালী, ওয়ারটন, এই যে ওয়ারটন। আরেকটা হলো রিবিনাস নালী, রিবিনাস, ঠিক আছে, বুঝছো? তো এই নালীর মাধ্যমে হচ্ছে কি এক জায়গায় উন্মুক্ত হয়। তো কোথায় উন্মুক্ত হয়? দেখো কোথায় উন্মুক্ত হয়। তো এটা যেহেতু দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে, এটা লেখা আছে কি সেকেন্ড ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে, ঠিক আছে, ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে। তাহলে বইয়ের থেকে এটা অ্যাড করবা। তারপর হচ্ছে সাব ম্যান্ডিবুলারটা কোথায়? এটা হচ্ছে ফেনোলাম নামক জিহ্বার নিচে, কিন্তু ত্বকের পাশে, ফেনোলাম নামক ত্বকের পাশে, ত্বকের কথাটা মেইন কথা, ত্বকের পাশে, ফেনোলাম নামক ত্বকের পাশে। আর এটা সরাসরি কি ফেনোলামের নিচে, ফেনোলামে, বুঝছো? এটা হচ্ছে ফেনোলামে, এটা হচ্ছে ফেনোলাম নামক ত্বকের পাশে, আর এটা হচ্ছে ফেনোলামে। এই কথাগুলো ভুল কইরো না, দেখছো? বইয়ের মধ্যে অনেক লাইন লেখা আছে, আমি ছকের মধ্যে গুছাই নিয়ে চলে আসি জিনিসটা, সুন্দর না জিনিসটা? হ্যাঁ, আসাদুল্লাহ রবিন প্রশ্ন করো, সমস্যা নাই। রুমায়েত কবির রিশাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের বড় ভাই জনি আলমও লাইভে আছে, থ্যাংক ইউ ভাইকে, ভাইয়ের মূল্যবান সময় দিয়ে আমাদের লাইভে থাকার জন্য। তুষার ভাইও আছে, থ্যাংক ইউ ভাইদের। আচ্ছা, রুমায়েত কবির নিশাদ, থ্যাংক ইউ। ক্লাস করো ভাইয়া, ক্লাস করো। আমি একবার নতুন না, আমারও তো দেখতে ছোটো ছোটো মনে হচ্ছে। আজকেও অফলাইনে ক্লাস নিয়েছি, 2.5 ঘন্টা ক্লাস নিয়ে আসছি অফলাইনে, বুঝছো? সো সবাই খুশি। কোনো টিচারের ক্লাস কেউ 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি করে না। আমার ক্লাস নাকি ভালো লাগে, করে। তো কেন ভালো লাগে জানি না, আমি মজা করে পড়াতে চেষ্টা করি। তো তোমরা থাকো, আশা করি লাভ হবে, ঠিক আছে। আর যেভাবে লিখে দিই এই খাতায় লেখো, এটাই নোট হয়ে যাবে, বুঝছো? তো আমি আউল ফল জিনিস বোর্ডে লিখি না, দরকারি জিনিসগুলো লিখি, সাজায় লিখি, ঠিক আছে। ওকে, হ্যাঁ, পেনেট কোষ ভাইয়া, পেনেট কোষ হচ্ছে আন্তরিক গ্রন্থি আছে না, তুমি আন্তরিক গ্রন্থিতে এখন আমরা যাই নাই, আন্তরিক গ্রন্থির একটা কোষ। আন্তরিক গ্রন্থি যদি দেখো, আন্তরিক গ্রন্থির মধ্যে একটা কোষের নাম পেনেট কোষ, যেটা থেকে লাইসোজাইম করিতে হয়, বুঝছো? তুমি একটু দেখো, শোনো, তোমরা সবাই একটু দেখো, আন্তরিক গ্রন্থি নামক টপিকটা যাইবা, যাইয়া পাশে দেখবা চিত্র আছে একটা, এরকম একটা চিত্র, একটা জিহ্বার মতো চিত্র আছে, চিত্রের পাশে দেখবা লেখা আছে পেনেট কোষ থেকে লাইসোজাইম ক্ষরণ করে, বুঝছো? লাইসোজাইম ক্ষরণ করে, দেখো সবাই একটু, বুঝছো? ওকে, মেহেদি মারুফ, হ্যাঁ, তো অ্যাক্টিভ আছে, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। বিশেষ কথা শোনো, এদিকে কোনো বিশেষ কথা নাই, কিন্তু ভাইয়া প্যারোটিড গ্রন্থিতে যদি ভাইরাস আক্রমণ করে, কি আক্রমণ করে? ভাইরাস আক্রমণ করে, তাহলে এটা একটা রোগ হয়, নাম হচ্ছে মামস রোগ, ঠিক আছে। এই ছক তোমাকে একাডেমিক অ্যাডমিশন সব পার করে দিবে, বুঝছো? এর বাইরে এই ছক থেকে প্রশ্ন করা সম্ভব না, বুঝছো? বা করে নাই, এখনো তো আসে নাই, যেমন আসবেও না, বুঝছো? সো দেখছো বইয়ের কতগুলা লাইন, কতগুলা পড়া, একটা পেজের পর আমরা ছকে নিয়ে আসছি এবং এক্সট্রা ইনফো সহ কভার করে দিছি। এটার নাম হচ্ছে পড়ার স্টাইল, এটা হচ্ছে পড়ার গুছানোর সিস্টেম, বুঝছো? তো পড়া গুছাইয়া পড়ার চেষ্টা করবা, এভাবে গুছাই পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। তো চলো এবার আমরা লালা নিয়ে মুখের সবকিছু পড়ে ফেলছি, মুখের এভরিথিং পড়ে ফেলছি, তাহলে আমাদের আলটিমেটলি লালা নিয়ে সব ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমাদের মুখ গহ্বরে যা ছিল সব ক্লিয়ার করে ফেলছি আমরা, 5টা টপিক ক্লিয়ার করছি, বুঝছো? এবং প্রত্যেকটা জায়গা থেকে এমসিকিউ আসার মতো, ঠিক আছে। আচ্ছা, ওকে, সৌরভ আয়েজ ওয়াচিং, ভাইয়া রেগুলার থাকো, যারা একটু থাকো শেষ পর্যন্ত থাকো, দেখবে ভালো লাগবে। লাইভ তো আজ তো ক্লাস ক্লিয়ার দেখা যাইতেছে, অনেক মোটামুটি ভালো ক্লিয়ার দেখা যাইতেছে। আজকে ক্যামেরাটা একটু দূরে নিছি, তারপরে মোটামুটি ভালোই ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে চলো এবার চলে আসো, আমরা একবার পুরা পরিপাক নালীর একটা চিত্র আঁকি, ঠিক আছে। চিত্রটা কেমন হয় দেখি আমরা, ঠিক আছে। চিত্রটা কেমন হয়, সুন্দর একটা চিত্র আঁকার চেষ্টা করি আমরা।
সবাই লাইভটা শেয়ার করে দাও, যারা আসো লাইভটা শেয়ার করে দাও। কয়জন আসো আমি দেখতে পারতেছি না। তোমরা একটু কষ্ট করে ইয়ে করো তো, লাইভটা শেয়ার করে দিও। হ্যাঁ, যারা যারা আসো লাইভটা শেয়ার করে লেখো ডান, লাইভটা শেয়ার করে লেখো ডান। আমাদের ক্লাসগুলো যদি অন্য কেউ করে আমাদের তো লস নাই, ঠিক আছে না? কেউ একটা জিনিস শিখলো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা মুছে ফেলি। ওকে, আশা করি লিখছো সবাই, ঠিক আছে? আশা করি সবাই লিখছো। আমি কিন্তু প্রশ্নের টাইপ সহ বলে দিচ্ছি ভাইয়া, এই জিনিসটা জানা খুবই ইম্পর্টেন্ট। তাহলে লালা গ্রন্থি লালা নিয়ে আমাদের এভরিথিং ক্লিয়ার, এভরিথিং ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া? ফ্রেনুলামে তো সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড উন্মুক্ত হয়। হ্যাঁ, আমি তো ওইটাই বললাম, তুমি শুনো নাই তোমার কত। এই ডান লেখো সবাই। সামিরা সিদ্দিকা, কি অবস্থা? ক্লাস করতে চলে আসছো? শোনো, জয়ন্তিকা সর্দার, আমি তোমাকে বলি দুইটা কনফিউশন লাগে এই জায়গার মধ্যে। পেরোটিত্ব দ্বিতীয় ঊর্ধ্বমূলক দাঁতের বিপরীতে, এটা নিয়ে সমস্যা নাই, কিন্তু সাবমেন্ডিবুলার আর সাবলিঙ্গুয়ালের মধ্যে ফেস লাগে যায়। আমি তোমাকে বলি কি ফেসটা। একটা হলো জিভ বার্নিসে ফেনোলাম নামক ত্বকের পাশে, ত্বকের পাশে, আমি এই জন্য ত্বক কথাটা ভালো করে মেনশন করছি, ঠিক আছে? আর একটা হলো ফেনোলামে, বুঝছো? যেটা ফেস লাগেও না। ফেনোলাম নামক ত্বকের পাশে হলো সাবমেন্ডিবুলার, আর ফেনোলামে হইলো সাবলিঙ্গুয়াল, বুঝছো? এই জিনিসটা ফেস লাগেও না। একটা শব্দ পাল্টা দিলে কিন্তু আনসার পাল্টা যাইব, বুঝছো? জয়ন্তিকা সর্দার, বুঝতে পারছো জিনিসটা? এই তো সবাই সুন্দর মতো। এই যে আয়াত ভাই আমাদের সবার প্রিয়, একদম সবার প্রিয়, নো হ্যাটার্স, হ্যাটার্স বিহীন বড় ভাই আয়াত ভাই চলে আসছে। এই সামিরা সিদ্দিকা, ক্লাস করতে পারো তো? এডমিশনে এর বাইরে লাগবে না তো, এডমিশনে এইগুলাই তো বই, এগুলাই পড়ো তো, এইগুলাই, বুঝছো? পড়াবেন তো বুঝে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইগুলো ক্লিয়ার, এই জিনিসগুলো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ এগুলো ক্লিয়ার। তো আমরা গল বিলও ক্লিয়ার করছি, গল বিল কি বলছি ভালো করে, এটাও ক্লিয়ার। অন্ননালী এটা জানে, বলো তো। এবার চিত্র আঁকে একটা সুন্দর মতো। এই ধরো অন্ননালী, এই ধরো অন্ননালী, ঠিক আছে? অন্ননালীর পর একটা পাকস্থলীর মতো অংশ, ফোলা অংশ তৈরি হইব। তাহলে আমরা বলতে পারি কিনা এই কথাটা বলো তো। আমাদের পৌষ্টিক নালী, এটা তো পৌষ্টিক নালী না, খাবারটা খাইছে পাকস্থলী থেকে গেছে। পৌষ্টিক নালীর সবচেয়ে প্রশস্ত অংশ কোনটা? এ দাও, হঠাৎ করে আছে ফুলে গেছে, হঠাৎ করে আছে কি ফুলে গেছে, এই জিনিসটার নাম কি? পাকস্থলী, বুঝছো? পাকস্থলীর কি কি অংশ থাকে এটা আমরা গত ক্লাসে বলছি। পাকস্থলীর কি কি অংশ থাকে এটা আমরা গত ক্লাসে বলছি, ঠিক আছে? তো আমরা আজকে অংশ পড়বো না, আজকে আমরা পুরো পৌষ্টিক নালী এটা দেখবো, চিত্র এঁকে বুঝবো, ঠিক আছে? বুঝার পর পাকস্থলী সম্পর্কিত আরো কিছু পড়া আছে, সেগুলো শেষ করে দেন হচ্ছে আমরা অন্য জায়গায় যাবো, বুঝছো? ওকে, ওকে ভাইয়া, চলো চলো আসো আমরা এখন। ওকে, কি বলছো? ঠিক আছে, তাহলে আমরা চিত্রটা মোটামুটি আঁকার চেষ্টা করি আর কি, তোমরাও আঁকার চেষ্টা করো। চেষ্টা করি চিত্রটা আঁকার। মোটামুটি চলে, বুঝছো? মোটামুটি চলে, খারাপ না একবারে, মোটামুটি চালাই দিছি আর কি। যেমনই হোক, চিত্র নিয়ে আমাদের টেনশন নাই, চিত্র নিয়ে আমাদের খুব টেনশন নাই। আমাদের চিত্রটা মোটামুটি একটা লেভেলের হইলেই হইলো, ঠিক আছে? এটা হইলেই হইলো, বুঝছো? জাস্ট আমরা চিত্রটাকে বোঝার চেষ্টা করতেছি, বুঝছো? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো, এইদিকে দুইটা স্প্রিংটার থাকে, আমরা গত কাছে বলছি, এইদিকে দুইটা স্প্রিংটার থাকে, এবং এই জায়গায় একটা আমাদের ইয়া থাকে, কি বলে এটাকে, অগ্নাশয় থাকে। এদিকে থাকে হচ্ছে আমাদের যকৃত, ঠিক আছে? যকৃত থাকে, যকৃত থাকে আমাদের এদিকে, যকৃত থাকে, ঠিক আছে? যকৃত থাকে, যকৃত থেকে কি হয় আমরা পরে ক্লাসে দেখবো, ঠিক আছে? তো আমরা আপাতত এই গ্রন্থিগুলা নিয়ে, এদিকে অগ্নাশয় থাকে, এদিকে থাকে প্লিহা, এদিকে থাকে কি প্লিহা। এই জিনিসটার নাম হচ্ছে প্লিহা, প্লিহা লেখা রাখতে পারো। প্লিহার ইংরেজি হলো স্প্লিন, স্প্লিন, ঠিক আছে? এটার নাম হচ্ছে স্প্লিন। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করবো না, আমরা জাস্ট পৌষ্টিক নালী নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে পাকস্থলীর পরের অংশের নাম ডিউডেনাম। দেখো, পাকস্থলীর পরের অংশের নাম ক্ষুদ্রান্ত মূলত, ঠিক আছে? ক্ষুদ্রান্ত তিনটা অংশ, কয়টা অংশ? তিনটা অংশ। তো প্রশ্ন আসে এইভাবে, হ্যাঁ হ্যাঁ, মলাশয়কে রেকটাম বলা হয়। হ্যাঁ, তো হ্যাঁ শোনো, তো দেখো, পাকস্থলীর পরে আসে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত অন্ত্রের পার্ট চলে আসে। তো একটা আছে ক্ষুদ্রান্ত, একটা হলো বৃহদন্ত্র।
তো এই যেটা কেন বলে, মিনিং কি, এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করবো। তো ক্ষুদ্রান্তের 3টা অংশ। তো প্রশ্ন আসে এইভাবে, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়, নিচের কোনটি বৃহদংশের অংশ নয়। তো তুমি প্রথম সব ভিতরের সব কিছু পড়ার আগে তুমি আগে এই প্রশ্ন এইটা তুমি পারো কিনা ক্লিয়ার করবা, যে তুমি ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটি, তারপর হচ্ছে বৃহদংশের অংশ নয় কোনটি, এই ব্যাপারগুলো তুমি ধরতে পারো কিনা। সবার আগে সহজ প্রশ্ন পারতে হবে, এরপরে কঠিন প্রশ্ন, বুঝছো? তাহলে আমরা আগে ক্লিয়ার করি যে কয়টা অংশ। ডিউটেনাম, ডি দ্বারা কি ডিউটেনাম, জেজুনাম, ইলিয়াম। তাহলে আমরা ডিজে ই দিয়ে মনে রাখবো, ডিজে আই অথবা ডিজে ই, ঠিক আছে? ডিজে আলি অথবা অনেকে ডিজে আলি দিয়ে মনে রাখে, ডিজে আলি মানে আলি হচ্ছে ডিজে, ডিজো ডিস্কো ডিস্কো, ঠিক আছে না? তাহলে ডিজে আলি দিয়ে মনে রাখে, মানে কি ডি দিয়ে ডিউটেনাম, জ দিয়ে হচ্ছে জেজুনাম, আই দিয়ে হচ্ছে ইলিয়াম। মানে ইলিয়ামের মধ্যে একটা ফেস লেগে থাকে, বুঝছো? ইলিয়ামের মধ্যে তোমার একটা ফেস লাগে, আমি তোমার ফেসটা ক্লিয়ার করি। তাহলে দেখো ডিউটেনাম, জেজুনাম, ইলিয়াম। তাহলে প্রথম পার্টটা হচ্ছে ডিউটেনাম, এরপর হচ্ছে জেজুনাম, এরপর হচ্ছে ইলিয়াম, 3টা পার্ট দেখছো? তাহলে এই ধর ডিউটেনাম, জেজুনাম, ইলিয়াম, 3টা পার্ট দেখছো? এবং আমাদের আরো কিছু কথা লিখবো। তাহলে আমরা এভাবে মনে রাখবো, ডিজে আলি দিয়ে মনে রাখবো যে ডিউটেনাম, জেজুনাম, ইলিয়াম, সুন্দর লিখে রাখতে পারো বইয়ের পাশে, ঠিক আছে? তাহলে এই ইলিয়াম নিয়ে একটা ব্যাস লাগে, আমি এটা ক্লিয়ার করি, একটা কনফিউশন লাগে তোমাদের। ইলিয়াম নিয়ে একটা কনফিউশন লাগে। দেখো 2টা শব্দ লিখি আমি, 2টা শব্দ, একটা হইলো এরকম, আরেকটা হইলো দুটোর উচ্চারণ ভিন্ন, দুটো জিনিস ভিন্ন, ঠিক আছে? দুটো জিনিস ভিন্ন। এই জিনিসটা নিয়ে কনফিউশন লাগে না, বইয়ের সাইডে লিখে রাখতে পারো, অথবা এখনই ক্লিয়ার করে নাও, ভালো করে ক্লিয়ার করে নাও। সবাই কি শুনতেছো? ডিজে ইলিয়াস, ডিজে আলী, অনেক কিছু দিয়ে মনে রাখা যায়, বুঝছো? আর এগুলো পড়তে পড়তে মনে পড়ে যাবে ভাই, সত্যি কথা। কিন্তু সমস্যা কোথায় জানো? তোমার এই ডিজে ইলিয়াস বা ডিজে আলী ফারার পরে তোমার এই প্রশ্ন আটকাইতে পারবো। কেমনে আটকাইবো? তোমার এই জিনিসটা দিয়ে আটকাইতে পারবো, বুঝছো? ইংরেজি দিয়ে দেবো, ইংরেজি দিয়ে তো আটকাই দিতে পারবো। কেমনে আটকাইবো? দেখো এই দুটো জিনিস কিন্তু সেম না। তোমার মনে হতে পারে এই দুটো জিনিস সেম, কিন্তু দুটো জিনিস সেম না। আমি তোমার জিনিসটা ক্লিয়ার করি, দেখো পার্থক্যটা কই? এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কি? একটার মধ্যে ই আছে, একটার মধ্যে আই আছে, একটার মধ্যে ই আছে, একটার মধ্যে আই আছে, এই পার্থক্য। উচ্চারণ কি? এটা হচ্ছে ইলিয়াম, এটা হচ্ছে আইলিয়াম, ঠিক আছে? এটা কি ইলিয়াম, আর এটা হচ্ছে আইলিয়াম। তাহলে কথা হচ্ছে ভাই দুইটা তো সেম লাগতেছে, তাহলে কোনটা আমাদের পাকস্থলীর ক্ষুদ্রান্তর অংশ? ঠিক না? একটা ফেস লাগছে না এখন? কোনটা আমাদের পাকস্থলীর ক্ষুদ্রান্ত অংশ? দেখো এই যে ইটা আছে, এটা কি পেছানো না? এটা কি এরকম পেছানো না? তো আমাদের ক্ষুদ্রান্ত তো পেছানো। তাহলে মনে রাখবা এই যে উপরে যে ইওলা, যেটা ইওলা যে ইলিয়াম, এটাই আমাদের ক্ষুদ্রান্তর অংশ, ঠিক আছে? তো তোমার যদি ইংরেজিতে দেয়, তুমি আশা করি তুমি পারবা। তাহলে 4টা অপশন বানাই, একটা এমসিকিউ বানাই, আমি একটা এমসিকিউ বানাই। দেখো ইংরেজিতে দিব, ইংরেজিতে ডিউটেনাম, জেজুনাম আর এই দুটো শব্দ, ঠিক আছে? তো যারা এই ইলিয়াম এই দুটো শব্দের পার্থক্য বুঝে না, জানবে না, তারা হচ্ছে কনফিউজ হয়ে যাবে, এটা নাকি এটা হবে, এটা নাকি এটা হবে। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার। তাহলে ভাই এটা কি দেখো তো, আইটা কি খাড়া না? হাড্ডির মতো না? তা আমাদের শনি অস্থিচক্রে, হ্যাঁ শনি চক্রে, মানে নিচের দিকে কোমরের দিকে আমাদের একটা হাড় আছে, এটার নাম ইলিয়াম, ঠিক আছে? এটার নাম কি? ইলিয়াম। তো সরি আইলিয়াম বলা হয় এটাকে, ঠিক আছে? উচ্চারণ কিন্তু ভিন্ন, এটা হচ্ছে ইলিয়াম, এটা হচ্ছে আইলিয়াম, ঠিক আছে? তো এটা তো আই, যেহেতু এটা আই আছে, আইটা তো এটা হাড়ের মতো, তাহলে আমাদের মনে রাখবা এটা কঙ্কালতন্ত্রের অংশ। কঙ্কালতন্ত্রের অংশ কোনটা? আইলিয়াম। আর ইলিয়াম যেটা ই আছে, এটা যেহেতু পেছানো, তো এটা ক্ষুদ্রান্তর অংশ হইব, ঠিক আছে? তাহলে এই জিনিস আর কখনো ভুল হবে না। তাহলে এই ক্ষুদ্রান্তর অংশ নয় কোনটি, এই জিনিস তোমার আর কখনো আটকাতে পারবে না, যদি তুমি এই জিনিসটা বুঝে থাকো। এই জিনিসটা বুঝছো কিনা আমাকে সবাই বলো। এই যে এই দুইটা শব্দের মধ্যে ইলিয়াম আর আইলিয়াম, এই দুটো জিনিসের প্যাচ বুঝছো কিনা আমার এটা জানো। ইলিয়াম আর আইলিয়াম, এই দুটো জিনিসের পার্থক্য বুঝছো কিনা আমাকে সবাই জানাও। কঙ্কালতন্ত্রের অংশ কোনটা? আইলিয়াম। আর ইলিয়াম যেটা, এই দুটো জিনিস সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই তো মেহেদি মারুফ ক্লিয়ার, এই তো হৃদয় বিশ্বাস, এই তো বস ফোরা, ই আগে থাকে আর ইলিয়াম ক্ষুদ্রান্ত থাকে, ক্ষুদ্রান্ত উপরে থাকে। এত প্যাচ লাগেও না ভাইয়া, ইটা পেছানো তো ক্ষুদ্রান্তের মধ্যে পেছানো আছে, ঠিক আছে? ক্ষুদ্রান্তের মধ্যে পেছানো, তাহলে এটা ক্ষুদ্রান্তের মধ্যে থাকবে। আইটা তো হাড়, অস্থি, লম্বা অস্থির মতো, তাহলে এটা অস্থি চক্র থাকবো, শেষ। হ্যাঁ তো আর এস সুরাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। তোমরা তো ফ্রেন্ডদের মেনশন করে দাও, আরে একটু চালাকি শিখো না, ফ্রেন্ডদের মেনশন করে দাও, পাশাপাশি শেয়ার করে দাও, আরো বেশি মানুষ আসুক, ঠিক আছে? শিখতে তো অসুবিধা নাই। ঠিক আছে ভাইয়া, তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা। এখন অনেকে প্রশ্ন করে, ভাইয়া এগুলো তো দৈর্ঘ্য প্রস্তুত দেওয়া আছে, এগুলোকে মুখস্থ করতে হবে। শোনো দৈর্ঘ্য বস্তু খুবই কম আসে, বুঝছো? সো তুমি যদি মনে রাখতে না পারো দৈর্ঘ্য বস্তুগুলা, বাদ দিয়ে দাও, এত প্যারা নিয়ে লাভ আছে, জীবন মাত্র একটা, ঠিক আছে? তাহলে আশা করি এটা পারবা। ক্ষুদ্রান্ত 3টা পার্ট কি? ওকে ঠিক আছে। তো মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার হলো ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত্র। মনে হইতে পারে যে ক্ষুদ্রান্ত নামের মধ্যে ক্ষুদ্র আছে, এটা মনে ক্ষুদ্র, ব্যাপারটা এরকম না। শোনো ক্ষুদ্রান্তটা বেশি লম্বা,
কিন্তু এটা 6 থেকে 7 মিটার, এটা কত 6 থেকে 7 মিটার বলা হয়। আর বৃহদণ্ডটা এর থেকে আরো অনেক কম, এর থেকে কি আরো অনেক কম। কিন্তু ক্ষুদ্রান্ত লম্বা হওয়া সত্ত্বেও এটা ক্ষুদ্র ক্ষুদ্র বলা যাচ্ছে কেন? প্রশ্নটা আমি তোমার ভালো করে বুঝো। ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, তো ক্ষুদ্রান্ত নাম শুনে মনে হয় এটা বুঝি ক্ষুদ্র, আর বৃহদন্ত্র নাম মনে হয় এটা বুঝি অন্ত্রের একটা বৃহৎ পার্ট বা বড় পার্ট, বৃহদন্ত্র, ঠিক না? কিন্তু ব্যাপারটা এইরকম না ভাইয়া। তো বৃহদন্ত্র কিন্তু অনেক লম্বা, সরি ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র থেকে লম্বা, ক্ষুদ্রান্তটা কি বৃহৎ থেকে লম্বা, বৃহদন্ত্র থেকে লম্বা হওয়া সত্ত্বেও ক্ষুদ্রান্তরে বলা যাচ্ছে ক্ষুদ্রান্ত মানে ক্ষুদ্র। তাহলে ব্যাপারটা কি? আসলে ভাইয়া লম্বার ভিত্তিতে বা দৈর্ঘ্যের ভিত্তিতে এগুলো নামকরণ করা হয় নাই, নামকরণ করা হয়েছে ব্যাসের ভিত্তিতে, ব্যাস, বুঝছো? তাহলে লম্বার ভিত্তিতে যদি নামকরণ করা হইতো তাহলে এটাই হইতো বৃহদন্ত্র আর পরেরটা হইতো ক্ষুদ্রান্ত, বুঝছো? কারণ এই পার্টটা ক্ষুদ্র। তো মনে রাখবা এই যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র নামকরণ কিন্তু লম্বা কে বেশি লম্বা বা দৈর্ঘ্যের ভিত্তিতে করা হয় নাই, নামকরণ করা হয়েছে ব্যাসের ভিত্তিতে। তাহলে ব্যাপারটা কিরকম? ক্ষুদ্রান্ত মানে ক্ষুদ্রান্তের ব্যাস কম, যে অন্ত্রের ব্যাস কম তারা বলে ক্ষুদ্রান্ত, যে অন্ত্রের ব্যাস বেশি তারা বলা হয় বৃহদন্ত্র। দেখো তো আমি চিত্র আকাশের মতো আসছিলাম, দেখো তো এটা চিকন না, এটা মোটা না, তাহলে এই মোটা দিককেই বৃহদন্ত্র বলা হয়, বুঝছো? লম্বা দীক্ষা না, দৈর্ঘ্য দীক্ষা না, বুঝছো? হ্যাঁ, সাবাও বুঝতে পারছে, সাবাও তো বুঝতে পারছে, সাবা পদ্ম সবাই বুঝতে পারছে, সবাই এরা সাবা পদ্ম এরা হচ্ছে আমাদের 25 ব্যাচের জুলজি পেপার ব্যাচের স্টুডেন্ট। দেখো তো এবারটা আসলে বুঝছো। এবার আসো বৃহদন্ত্রের অংশ নয় কোনটি, হয় কোনটি, এরকম একটা প্রশ্ন আসবে। দেখো তাহলে এটা প্রথমত আমাদের ডিউডিনাম জিজোনাম ইলিয়াম শেষ। এবার চিত্র আঁকতেছি, দেখো এখানে একটা সিকাম নামে একটা অংশ থাকে, ফুলা একটা অংশ, ঠিক আছে? সিকাম নামে একটা অংশ থাকে, সিকাম। এই সিকামের মধ্যে একটা জিনিস এরকম লম্বা লাগানো থাকে, ঠিক আছে? এরকম আঙ্গুলের মতো একটা লম্বা জিনিস লাগানো থাকে, এটা বলে অ্যাপেন্ডিক্স। কি বলা হয়? এটা বলে অ্যাপেন্ডিক্স। তো অনেকেরই অ্যাপেন্ডিক্সের কি বলা হয়, অপারেশন করা হয়, অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হয়, এটা বলে অ্যাপেন্ডিকটমি বলা হয়, ঠিক আছে? তো অনেকের ইনফেকশন হয়, এটা বলা হয় যে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস একটা কমন শব্দ না ভাইয়া? তাহলে মনে রাখবা শব্দটা কি? অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস। তো মনে রাখবা কোনো শব্দের সাথে আইটিস থাকে এটা দ্বারা কি বোঝায়? প্রদাহ বোঝায়। তুমি বলতে পারো ভাই প্রদাহ মানে বুঝলাম না, তো প্রদাহ মানে যদি বুঝতে চাও তুমি জুলজি বইয়ের 10 নাম্বার তো যাইতে পারো, তাহলে আরো বিস্তারিত বুঝবা। বলতে পারো ভাইয়া আমার তো যাইতে ইচ্ছা করে না, আপনি একটু সহজ করে বলেন, ঠিক আছে? আমি সহজ করে বলবো প্রদাহ মানে ঘা। প্রদাহ মানে কি? ঘা। ইনফ্লামেশন বলা হয়, ইনফ্লামেশনের ইয়াটাই কি? প্রদাহ, বুঝছো? মানে বাংলাটাই হচ্ছে প্রদাহ, এটা মানে হচ্ছে ঘা। তাহলে যদি এখানে কোনো জীবাণু আক্রমণ করে, ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে, সমস্যা করে, তাহলে এই জায়গায় কি? এই জায়গায় হচ্ছে আমাদের কি তৈরি হয়, কি বলে এটাকে আমাকে, ঘা তৈরি হয়, বুঝছো? ঘা তৈরি হলে অ্যাপেন্ডিসাইটিস হয়। আইটিস মানে প্রথম অ্যাপেন্ডিসাইটিস যখন হয় তখন এটা কেটে ফেলে দিতে হয়, বুঝছো? কেটে ফেলে দিলে এটা বলে অ্যাপেন্ডিকটমি। টমি মানে কেটে ফেলে দেওয়া, টমি মানে কি? কেটে ফেলে দেওয়া। সো অ্যাপেন্ডিক্সে অ্যাপেন্ডিসাইটিস হয়, চিকিৎসার নাম হলো অ্যাপেন্ডিকটমি। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখো, এটাতে অনেক সময় বলা হয় উপকারী জীবাণুর ভান্ডার বলা হয়, অপর নাম লিখে রাখো। উপকারী অ্যাপেন্ডিসাইটিসে বলা হয় অ্যাপেন্ডিক্সে বলা হয় উপকারী জীবাণুর ভান্ডার। এর থেকে আরো গুরুত্বপূর্ণ কথা কি জানো? এর থেকে গুরুত্বপূর্ণ কথা হলো এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ, মানব দেহে নিষ্ক্রিয় অঙ্গ। তোমরা যদি জিনতত্ত্ব বিবর্তন অধ্যায় পড়ো, 11 নাম্বার অধ্যায়, ঠিক আছে? জিনতত্ত্ব বিবর্তন তোমাদের জুলজি বইয়ের, ঠিক আছে? তখন নিষ্ক্রিয় অঙ্গের একটা লিস্ট পাইবা। মেডিকেলে কিন্তু একটা প্রশ্ন আসছিল আমাদের সময় 22-23 সেশনে, নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় নাকি হয়, এরকম একটা প্রশ্ন আসছিল, বুঝছো? সো দুইটা কথা মনে রাখো, আমাদের এই পরিবারতন্ত্রে 2টা নিষ্ক্রিয় অঙ্গ আছে, আমাদের পুরো পরিবারতন্ত্রে 2টা নিষ্ক্রিয় অঙ্গ আছে। এরকমভাবে একটা হলো যে অ্যাপেন্ডিক্স হলো কি? নিষ্ক্রিয় অঙ্গ। হ্যাঁ, তো অ্যাপেন্ডিক্স তো নিষ্ক্রিয় অঙ্গ। হৃদয় বিশেষ কি বলছে বুঝি নাই। আচ্ছা শোনো, তাহলে আমাদের পরিবারতন্ত্রে 2টা নিষ্ক্রিয় অঙ্গ আছে। কি লেখা রাখি? নিষ্ক্রিয় অঙ্গ লেখা একসাথে নোট করে ফেলো। নিষ্ক্রিয় অঙ্গ আমরা গত ক্লাসে পড়ছি যেটা, সেটা হলো যে এই যে আমাদের বড় ভাই এস জে আবির, রাজশাহীর বড় ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, 2টি আছে। 1 নাম্বার হলো আক্কেল দাঁত বলছিলাম কিনা। 3 নাম্বার মোলার দাঁতটা, আইসিপিএম, গত ক্লাসের পড়া কিন্তু। আইসিপিএম এর মধ্যে মোলার দাঁত হচ্ছে 3টা। 3 নাম্বার মোলার দাঁতটা মানে সর্বশেষ মোলার দাঁতটা বলা হয় আক্কেল দাঁত। তাহলে আমাদের আক্কেল দাঁত নিষ্ক্রিয় অঙ্গ। এরকম ভাবে আমাদের অ্যাপেন্ডিক্সটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে? এটা কি? নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে এই জায়গায় একটু নোট করে নিও একসাথে, যেমন নিষ্ক্রিয় অঙ্গ কোনটা, ঠিক আছে? এটা অন্য অধ্যায়ের পরে একসাথে মিলিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা অ্যাপেন্ডিক্স নিয়ে কথাবার্তা সব বলে ফেলছি, ঠিক আছে? তো অ্যাপেন্ডিক্সের পরে শুরু হবে কোলন। এটা উপর দিকে উঠতেছে, ঊর্ধ্বগামী কোলন। এটা প্রস্থের দিকে যাচ্ছে, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন। আর এটা হচ্ছে সিগমার মতো, এরকম পেছানো সিগমার মতো। এটা বলে কি? সিগময়েড কোলন, বুঝছো? কি বলা হয়? সিগময়েড কোলন। তাহলে ঊর্ধ্বগামী কোলন,
প্রস্থের দিকে প্রস্থ অনুপ্রস্থ কোলন, নিম্ন দিকে নিচের দিকে নামতেছে নিম্নগামী কোলন, আর একটা সিগমার মতো আসবে তো সিগময়েড কোলন। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি বলো তো সিকাম কোন অ্যাপেন্ডিক্স কোন অংশের বৃহদন্ত্রের কোন অংশের সাথে যুক্ত থাকে? সবাই বলো তো, আনসার করো তো। অ্যাপেন্ডিক্স বৃহদন্ত্রের কোন অংশের সাথে যুক্ত থাকে বলো আমাকে। অ্যাপেন্ডিক্স বৃহদন্ত্রের কোন অংশের সাথে যুক্ত থাকে? সবাই আনসার করো। সবাই একটু আনসার করো যে আমরা যে অ্যাপেন্ডিক্সের কথা বললাম, অ্যাপেন্ডিক্সটা বৃহদন্ত্রের কোন অংশের সাথে যুক্ত থাকে? আমি সবার কমেন্ট দেখতে চাই। অ্যাপেন্ডিক্সটা আমাদের বৃহদন্ত্রের কোন অংশের সাথে যুক্ত থাকে? তাহারিকা জান্নাতি আরিনা আসো, শেখ অন্তু আসো, থ্যাংক ইউ তোমাদেরকে। সিকাম, বাকিরা একটু আনসার করে দেখি। এই সিকাম বানানটা পারলে তোমরা ইংরেজি দেখো, অনেক কঠিন একটা নাম। সুইকাম কেমনে জানে ইংরেজিটা লেখছে, বুঝছো? ইংরেজিটা একটু কঠিন, বানানটা একটু কঠিন। তানজিনা আক্তার, এই তো আঞ্জনা আক্তার আনসার করছে, জয়ন্তিকা সর্দার আনসার করছে, বাংলিশ লিখছে জয়ন্তিকা সর্দার। সিকাম, এই তোমার ইংলিশ কিন্তু একবারই হয় না। তুমি আমি বলতেছিলাম যে সিকাম সিকাম আজ ইংলিশটা কিন্তু খুব একটু কঠিন, বানানটা দেখো কত কঠিন। আচ্ছা, মেহেদি মারফ আনসার করছে। বাকিরা কই? বাকিরা কি আনসার করতে পারো না? এটা আর এস সুরয় আনসার করছে, থ্যাংক ইউ। এই তোমরা কি কয়েকজনই আসো লাইভে? কয়জন আসো তা তো দেখতে পারতেছি না। লাইভে আসো কয়জন? থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা বৃহদন্ত্রের অংশগুলো নিয়ে পড়লাম এবং সর্বশেষ কি মলাশয়, মলটা গিয়ে জমা থাকবে এই জায়গায়। ঠিক আছে, আচ্ছা। বৃহদন্ত্রে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, মনে রাখবা। ব ফর বৃহদন্ত্র, ব ফর ব্যাকটেরিয়া, এখানে ব্যাকটেরিয়া থাকে। তোমরা একটা ব্যাকটেরিয়ার নাম শুনছো কিনা? ই কোলাই নাম শুনছো কিনা বলো তো? ই কোলাই নামে একটা ব্যাকটেরিয়া শুনছো? এটা পুরো নাম হলো এশিরেশিয়া কোলাই, ঠিক না? এশিরেশিয়া কোলাই। তো কোলাই নামটা আসছে কোলন থেকে। তো এই ব্যাকটেরিয়াটা আমাদের কোলনে থাকে। আমাদের কোলন যে আছে না, বৃহদন্ত্রের যে কোলন বললাম, ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন, তারপর হচ্ছে সিগময়েড কোলন। তো আমাদের এই কোলনে থাকে, এই জন্য নাম করা হয়েছে ই কোলাই। তাই এরা কিছু দিন জানতা, অনেক হয়তো জানতা না, বুঝছো? আমিও বেশি দিন হচ্ছে জানছি যে বেশি দিন হয় নাই আর কি, বুঝছো? তো এই কোলাইটা থাকে। এছাড়াও বিভিন্ন ভিটামিন সংশ্লেষ করে এই ব্যাকটেরিয়াগুলো। এগুলো কিন্তু ভালো ব্যাকটেরিয়া, মনে রাখো। ভাইরাস সবসময় ক্ষতিকর হইলো, ব্যাকটেরিয়া কিন্তু দুই রকমের আছে, ভালো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া। সো আমাদের বৃহদন্ত্রে কিন্তু ভালো ব্যাকটেরিয়া আছে। সেই ভালো ব্যাকটেরিয়ার নাম হলো ই কোলাই ব্যাকটেরিয়া, বুঝছো? সো এই কোলাই ব্যাকটেরিয়া অনেক রকমের বিভিন্ন পদার্থ সংশ্লেষ করে, ঠিক আছে না? তো আমাদের বিভিন্ন ভিটামিন তৈরি করে, ভিটামিন B12, ভিটামিন K, এগুলো তৈরি করে। মানে বৃহদন্ত্র পাঠটা রিডিং করে নিও, বুঝছো? আর মল ত্যাগরে বলা হয় কি ইজেশন বলা হয়, ইজেশন। অনেকগুলো নামকরণ করা হয়। মলের মধ্যে গন্ধ হয় H2S নামক গ্যাসের কারণে, H2S, ঠিক আছে? এটা দাগাই নিও যে হাইড্রোজেন সালফাইডের কারণে মলের দুর্গন্ধ হয়। মল দুর্গন্ধ হয় কেন? কোন গ্যাসের কারণে? H2S এর কারণে, বুঝছো? এটা মনে রাখো। আর H2S নিয়ে আরেকটা কথা লিখে রাখো, পচা ডিমের গন্ধ H2S এর মতো, ঠিক আছে? H2S এর গন্ধ কিরকম? পচা ডিমের মতো। দুইটা কথা লিখে রাখো, একটা হলো কি মলের গন্ধ, আরেকটা হলো কি পচা ডিমের গন্ধ, ঠিক আছে? পচা ডিমের গন্ধ বা H2S এর গন্ধ হইলো পচা ডিমের মতো, আর H2S থাকার কারণে মলটা দুর্গন্ধ হয়। একসাথে লিখে রাখো আর কি, বুঝছো? কোনো না কোনো সময় এমসিকিউতে পাইয়া দেবা। ওকে ভাইয়া, ঠিক আছে। H2S, হাইড্রোজেন সালফাইড, ওকে। তাহলে ভিটামিন বৃহদন্ত্রের জায়গাটা পড়বা, বৃহদন্ত্রের মধ্যে কতটুকু মল উৎপন্ন হয় পড়বা। বৃহদন্ত্রের এটা বলা হয় কাইল বলা হয়। খাবারটা যখন সর্বশেষে পরিপাক হইয়া অপাচ্য অংশটা কাইল বলা হয়। মল উৎপন্ন হয়, মল দুর্গন্ধ হয়, H2S বলা হয়। হ্যাঁ, তো এই কথাগুলো রিডিং দিবা। এখানে তেমন ইম্পর্টেন্ট পড়া নাই। তো তাহলে বৃহদন্ত্র থেকে পড়া কি দেখো, বৃহদন্ত্র থেকে বেশি পড়া নাই। বৃহদন্ত্র থেকে পড়বা হচ্ছে ভাইয়া এখানে অংশকে কি, সিকামের সাথে কোনটা কানেক্টেড থাকে বা অ্যাপেন্ডিক্সটা কোনটার সাথে কানেক্টেড থাকে, তারপর হচ্ছে কি বলা যায় এখানে কোন ব্যাকটেরিয়া থাকে, কি কি ভিটামিন উৎপন্ন হয়, ঠিক আছে? 500 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে, 500 প্রজাতির, এটা মনে রাখো, ঠিক আছে? ব ফর বৃহদন্ত্র, ব ফর ব্যাকটেরিয়া, এটা মনে রাখো, ঠিক আছে? 500 রকমের ব্যাকটেরিয়া থাকে, 500 প্রজাতির। তারপর হচ্ছে ভিটামিন K, ভিটামিন B12 এগুলো সংশ্লেষ করে। এই জায়গায় 300 থেকে 408 মল উৎপন্ন হয়, অনেক কিছু উৎপন্ন হয়। মল ত্যাগরে বলে ইজেশন, ঠিক আছে? ইজেশন বলে, এটা হচ্ছে অটোমেটিক হয়। হ্যাঁ, তো হইতে থাকে। তো এই কথাগুলো রিডিং দেওয়া। তো বৃহদন্ত্র নিয়ে আমাদের ডিটেলস পড়ার দরকার নাই। এবার চলে আসো, তো আমরা মোটামুটি চিত্র আঁকার মাধ্যমে সবগুলো অংশ নিয়ে ভালো ভালো ধারণা পাওয়ার চেষ্টা করলাম। তাহলে আমরা মূলত আমাদের কি ক্লিয়ার করছি? অন্ননালী ক্লিয়ার করছি, পাকস্থলী লালাগ্রন্থি ক্লিয়ার করছি। এবার হচ্ছে পাকস্থলী আজকে ক্লিয়ার করবো। পাকস্থলীর জায়গাটা আজকে আমরা ক্লিয়ার করবো। গত ক্লাসে পাকস্থলীর 5টা অংশ নিয়ে আমরা পড়াশোনা করছি। আজকে পাকস্থলী নিয়ে আরো বিস্তারিত জানবো, ঠিক আছে?
আরো বিস্তারিত জানবো। ঠিক আছে, তাহলে আমরা চিত্র আঁকার মাধ্যমে কিন্তু পুরা পৌষ্টিক নালীর প্রথম থেকে শেষ পর্যন্ত চলে গেছি। এর মধ্যে মুখ 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 বিহবরে আমরা 5টা জিনিস পড়ছি, দাঁত, লালা, জিহ্বা, তালু, চোয়াল, 5টা জিনিস পড়ছি মুখ গহ্বরে। গলবিল পড়ছি, অন্ননালী পড়ছি, পেরিস্টালসিস কি বুঝছি, তারপর হচ্ছে পাকস্থলীতে আমরা বিস্তারিত অল্প একটু পড়ে রাখছি, পাকস্থলী বিস্তারিত আজকে পড়বো, আর বাকি যে ক্ষুদ্রান্ত বৃহদান্ততে কী কী প্রশ্ন আসে, কী কী পড়তে হবে সব পড়ে ফেলছি। ঠিক আছে, তাহলে এবার চলে আসো আমরা পাকস্থলী নিয়ে আরও বিস্তারিত জানি। ঠিক আছে, পরীক্ষা কিন্তু প্রায় পাকস্থলী থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, প্রশ্ন আসে। তো আর কিছুক্ষণ থাকো, দেখবা যে এখান থেকে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তুমি ক্লাস করার পর দেখবা যে বই ক্লিয়ার, সব কিছু সহজ লাগতেছে। ঠিক আছে, এই কেউ একজন বলো তো লাইভে কয়জন আছে, আমি দেখতে পারতেছি না। কয়জন আছে আমি দেখতে পারতেছি না এটা। তাহলে আমি এটা মুছে ফেলি, তোমরা একটু কমেন্টে জানাও আমাকে। ঠিক আছে, ওকে, মুছে ফেলি। এবার আমরা পাকস্থলী নিয়ে বিস্তারিত জানবো। পাকস্থলী নিয়ে বিস্তারিত জানবো। এখন টপিক হলো পাকস্থলী। পাকস্থলী 30 জন, যাক ভালো, 30 জন হলে ভালো, 30 জন হলে মোটামুটি ভালো। আমি তো ছোট 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 টিচার, ছোট ভাইয়া, ঠিক না? আমার ছোট মানুষের ক্লাসে তো কম মানুষই থাকবে। তবে শিওর থাকো, ক্লাস খারাপ হইতেছে না, খারাপ হইতেছে না, আমি নিজেই বলতে পারি, কারণ এতদিন যারা ক্লাস নিছি সবাই বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগে। ঠিক আছে, বা আমি নিজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে না, তো টেনশন করার কারণ নেই। আমি যা পড়াই এর মধ্যে থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, ভরসা রাখো। ঠিক আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, একটা কথা সুন্দর কথা আছে না? যাই হোক, পাকস্থলী এটা বলে স্টোমাক। কি বলা হয়? স্টোমাক। এই জিনিসগুলো কয়দিন আগে আমরা মেডিকেলে কিন্তু এই জিনিসগুলো আমরা পরে আসছি, বুঝছো? মেডিকেলে আমরা পাকস্থলী কিন্তু সরাসরি ধরছি, এটা হলো বিছারা, বুঝছো? মেডিকেলে কিন্তু বলে এগুলো বিছারা, সরাসরি ধরছি, ছাত্রদের সামনে ভাইবা পরীক্ষা দিছি। পাকস্থলীর কতটা অংশ এগুলো কিন্তু ওখানেও আছে। পাকস্থলীর মধ্যে কি কি হয় না হয়, কি রোগ হয়, কত পার্সেন্ট আছে, কি কি অংশ আছে, কত স্তর আছে, পাকস্থলী কোন কোন এনজাইম আছে, এভরিথিং, অনেক রকমের প্রশ্ন আছে এই জায়গায়, বুঝছো? গ্যাস্ট্রিক আলসার কীভাবে হয়, অনেক প্রশ্ন কিন্তু এই জায়গায় আছে। সো আমরা বাইরে কিন্তু পরীক্ষা দিয়ে আসছি, আমরা যেহেতু মেডিকেল স্টুডেন্ট, সো আমরা সরাসরি বিছারা বলা আর কি, ওই অঙ্গগুলারে মানব দেহাতে কাটা অংশগুলারে বলা হয় কি বিছারা, এই বিছারাগুলো ধরে আমরা পরীক্ষা দিয়ে আসছি, বুঝছো? তো যারা মেডিকেলে চান্স পাইবা তারাও এরকম ধরার সুযোগ পাইবা, এরকমভাবে মানে সরাসরি এক্সপিরিয়েন্স করার সুযোগটা পাইবা, বুঝছো? এটা অন্য কোনো প্রফেশনের মানুষ কখনোই সুযোগটা পাবে না, বুঝছো? খুবই মজার জিনিস, খুব মজার জিনিস। এই আমাদের বড় ভাই দেখা যাইতেছে, শাহরিয়ার নাজিম বাইরে দেখা যাইতেছে, ভাইকে আমাদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তোমরা একটা ফ্রেন্ডদের মেনশন করে দিতে পারো, মেনশন করে দিতে অসুবিধা নাই। ওকে, পাকস্থলী। তো পাকস্থলীর 5টা অংশ, দেখো পাকস্থলী একটা মজার জিনিস, প দিয়ে অনেক কিছু মিলে, দেখো প দিয়ে 5টা অংশ। ঠিক আছে, প দিয়া 5টা অংশ। ঠিক আছে, 5টা অংশ কি কি আমরা গত ক্লাসে পড়ছি, ঠিক আছে, গত ক্লাসে আমরা পড়ছি। তো গত ক্লাসে যেহেতু পড়ছি, এটা নতুন করে বললাম না, গত ক্লাসটা পড়লে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসুন পাকস্থলীর অন্তর্গঠন নিয়ে আমরা কথা বলবো। অন্তর্গঠন আমরা যদি পাকস্থলীটা একবার আঁকি, ঠিক আছে, একটু সুন্দর হয় না, যা এবার সুন্দর একটা চিত্র আঁকতে হবে, সুন্দর একটা চিত্র আঁকতে হবে। মোটামুটি সারের, ঠিক আছে, মোটামুটি চলে। ওকে, দুইটা স্পিনেক্টার আছে, মানে 10টা দারোয়ান আছে। তো এখানে কথা হলো অনেকগুলো স্তর আছে, পাকস্থলীর অনেকগুলো স্তর আছে। এর মধ্যে সবচেয়ে ভিতরের স্তরটা এরকম, ঠিক আছে। তো আমরা কয়েকটা স্তর আছে, তো পাকস্থলীর অন্তর্গঠন পর্ব আমরা আছে মূলত। অন্তর্গঠন এখান থেকে এমসিকিউ আসতে পারে, এখান থেকে অনেক প্রশ্ন আছে, পড়া আছে, আমি ক্লিয়ার করে দিই জিনিসটা। ঠিক আছে, তোমরা অনেকেই জিনিসটা পড়ো না, আমি ক্লিয়ার করে দিই জিনিসটা। তো আমরা যাবো বাইরের থেকে ভিতরে, এই বাইরের থেকে ভিতরের দিকে যাবো, ঠিক আছে। স্তরগুলোর নাম, আমরা পাকস্থলীর স্তর নিয়ে পড়াশোনা করতেছি। বাইরে থেকে ভিতরে, পাকস্থলীর ধারণ ক্ষমতা কত, 1 লিটার কত আউন্স, এটা তুমি রিডিং পড়লে বুঝতে পারবা। ঠিক আছে, বাইরে থেকে ভেতরে যাবো আমরা। সবার বাইরে যে স্তরটা, এটার নাম হচ্ছে সেরোসা। ঠিক আছে। 2 নাম্বার যে স্তরটা, সেটার নাম হলো পেশি স্তর, মানে পেশি আছে, কি আছে, পেশি আছে। 2 রকমের পেশি আছে, একটা হলো লম্বালম্বী, একটা হলো বৃত্তাকার। একটা হলো লম্বালম্বী, একটা হলো বৃত্তাকার পেশি আছে, বুঝছো? তো বাইরের ভিতরে, বাইরের দিকে দেখো, বাইরের দিকে এক রকমের পেশি, আর ভিতরের দিকে এক রকমের পেশি। তাহলে কয় রকমের পেশি আছে? 2 রকমের।
বাইরে হচ্ছে মনে রাখবা অনুদৈর্ঘ্য, বাইরে হচ্ছে অনুদৈর্ঘ্য বেশি, অনুদৈর্ঘ্য বেশি, বাইরে হচ্ছে অনুদৈর্ঘ্য বেশি। আর ভেতরে হচ্ছে কিন্তু এমসিকিউ তো আসতে পারে, সাবধান ভাই, ভেতরে হচ্ছে বৃত্তাকার বেশি, বৃত্তাকার বেশি, ঠিক আছে, বৃত্তাকার বেশি। কোথাও হচ্ছে ভাই আমাদের প্যাঁচ লাগাই ফেলে, এটা টেকনিক দেন তোমার রাখবা, ভিতরে বৃত্তাকার, ভিতরে বৃত্তাকার, তাহলে বাইরে হইব কি অনুদৈর্ঘ্য, পারবা না? পারবা না ভাইয়া? পারবা আশা করি, ঠিক আছে। ভেতরে বৃত্তাকার, এই তো আর এস তোরা তার ফ্রেন্ডে মেনশন করে দিছে, ভালো মেয়ে, তোমরা এরকম ফ্রেন্ডে মেনশন করে দাও। শোনো, আচ্ছা ঠিক আছে, পেশি স্তর, আচ্ছা তাহলে পেশি স্তর নিয়ে এই পড়াশোনা। আর যদি তোমার জিজ্ঞাসা করে, তাহলে এর থেকে প্রশ্ন করবে যে, সেরোসা থেকে প্রশ্ন করবে যে তোমাকে পাকস্থলীর সবচেয়ে বাইরের স্তরের নাম কি, তুমি বলবো ভাই সেরোসা, ঠিক আছে। পাকস্থলীর সবচেয়ে বাইরের স্তরের নাম কি, তুমি বলবা সেরোসা, ঠিক আছে। এটা সেরোসা থেকে প্রশ্ন এটা। আর পেশি স্তর থেকে প্রশ্ন হইলো বাইরে কি ভিতরে কি, ঠিক আছে, বা কয় রকমের আছে, এটা একটা প্রশ্ন। আমরা প্রশ্নের টাইপ সহ পড়াশোনা করতেছি, এটা একটা মজার জিনিস, ঠিক আছে। 3 নাম্বার পড়া, সেটা হলো যে সাব মিউকোসা, সাব মিউকোসা, ঠিক আছে। তো একটা মজার জিনিস জানো কি, এই যে স্তরগুলো লিখতেছি না, পাকস্থলী তো সেম এই স্তরগুলো আছে, ক্ষুদ্রান্তে গিয়েও এই স্তরগুলো আছে, বৃহদন্তে গিয়েও এই স্তরগুলো আছে, বুঝছো? মানে পুরা কি বলা যায়, ডাইজেস্টিভ সিস্টেমে এই স্তরগুলোই আছে, এই স্তরগুলোই আছে, বুঝছো? সেম সিম, তাহলে মজা না? তাহলে তোমার যদি জিজ্ঞাসা করে ক্ষুদ্রান্তের স্তরগুলো বলো তো, তুমি এইগুলো বলে হয়ে যাবে না? হয়ে যাবে কিন্তু, বুঝছো? তো এটা যদি ভালো করে পারো তুমি কিন্তু বাকি যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত নিয়ে জিজ্ঞাসা করলে কিন্তু পাঠিয়ে দেবা, বুঝছো না? মজা জিনিস না এটা? আচ্ছা, সাবমিউকোসা, তো সাবমিউকোসা নিয়ে পড়া হলো যে এখানে রক্তনালী থাকে, কি বলবা? রক্তনালী, স্নায়ু থাকে, বলবা। এখান থেকে গুরুত্বপূর্ণ হলো কথা হলো যে রক্তনালী, রক্তনালী স্নায়ু থাকে, স্নায়ু। তো কোন স্নায়ু আসলে একটু যদি অ্যাড করি, ভেগাস স্নায়ু। কোন স্নায়ু? ভেগাস স্নায়ু। পাকস্থলীতে যে স্নায়ুটা কাজ করে, আমাদের করোটিক স্নায়ু 12 জোড়া। বিশ্বাস না হইলে তুমি চলে যাও হচ্ছে 8 নম্বর অধ্যায়, সমন্বয় ও নিয়ন্ত্রণ, মস্তিষ্কের পাঠে চলে যাও। তো আমাদের মস্তিষ্ক থেকে 12 জোড়া করোটিক স্নায়ু বাইর হয়, এর মধ্যে একটা টাইপ হলো কি ভেগাস স্নায়ু। তো মনে রাখো এখানে স্নায়ুটার নাম হচ্ছে ভেগাস স্নায়ু, ঠিক আছে, এটা মনে রাখো। আচ্ছা গেল রক্তনালী, একটা জিনিস চিন্তা করি, রক্তনালী যেহেতু আছে, রক্তনালী যেহেতু আছে, রক্ত তো আমাদের পুষ্টি দেয়, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বহন করে, ঠিক না? এক জায়গায় তার জায়গায় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায়, পুষ্টিগুলা বহন করে নিয়ে যায়, ঠিক না? তাহলে আমি যদি বলি যে ভাইয়া তুমি আমাকে বলো যে পাকস্থলীকে পুষ্টি দেয় কোন স্তর, তুমি কি বলবা বলো তো? পাকস্থলীতে পুষ্টি দেয় কোন স্তর, তুমি কি বলবা বলো তো? আচ্ছা রিফাত বলছে ভাইয়া আমি তো জানতাম না, চ্যাপ্টারটা ক্লাস হবে, একটু প্রবলেম, সব ক্লাসগুলো কোথায় পাবো? শোনো ভাই, আমি ইউটিউবে দিয়ে দিব, আমরা একটা ক্লাস করছি, একটা ক্লাস আমাদের পরিবেশ শোষণে একটা ক্লাস হয়েছে, এটা আমি ইউটিউবে দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে। আমাকে মেসেজ দিয়ে যদি না পাও, আমাদের ইউটিউব চ্যানেলের নাম অ্যাটলাস মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম অ্যাটলাস মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন। সার্চ দিলে তুমি আমাদের পরিবেশ শোষণের প্রথম ক্লাসটা পাওয়া যাবে। প্রথম ক্লাসে অনেক সুন্দর বেসিক ক্লিয়ার করছি, অনেক বেসিক বলছি, বুঝছো, যেটা তোমার পুরো অধ্যায় বুঝতে অনেক সুবিধা করবে, আসলে অনেক সুন্দরভাবে বলছি। তো আর ইউটিউবে পেয়ে যাবে, সমস্যা নাই। সাইফুর অন্তর ভাই আছে আমাদের সাথে, ফারিয়া পুষ্পিতা, কি অবস্থা? ওকে ভাই ঠিক আছে, লেখাগুলো একটু ছোটো ছোটো, এটা আমি জানি। আচ্ছা তাহলে বলো তো, আমি যদি জিজ্ঞাসা করি যে আমাদের পাকস্থলীকে পুষ্টি দিবে কোন স্তরটা, তুমি কি বলবা বলো তো? যদি না পারো বলো যে ভাই পারি না, পারবো না, আশা করো তো দেখি। পাকস্থলীকে পুষ্টি দিবে কোন স্তরটা? সেরোসা, পেশি স্তর, নাকি সাবমিউকোসা, নাকি এর নিচে আর অন্য স্তর থাকলে অন্যগুলা, বলো তো? বলতে পারবা কেউ? হ্যাঁ জয়ন্ত শিকদার কিন্তু আনসার করছে, বাকি একটু আনসার করার চেষ্টা করো। তো মেহেদি মারুফ বলছে, এরা মনোযোগী, মেহেদি মারুফ, তারপর জয়ন্ত সর্দার, যারা আনসার করতেছে তারা আসলে মনোযোগী, বুঝছো? মনোযোগ দিয়ে ক্লাস করো। হ্যাঁ এই চুতা তোমার নাম, তুমি কি বলতেছো? এই বারবার কমেন্ট করো না, এই চুতা বারবার কমেন্ট করো না, কি নাম এটা তোমার? নাম উচ্চারণ করতে কেমন লাগতেছে? ডিস্টার্ব করো না চোতা, আবার কমেন্ট করতেছে, ডিলিট, ব্লক দিয়ে দিবে কিন্তু ওকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, শোনো, এটা কে বারবার কমেন্ট করতেছে? আচ্ছা বাদ দাও, শোনো, রক্তনালী যে সাবমিউকোসা হবে, এটা তো বোঝাই যায়। এরপর স্তরটার নাম কি দেখো, এরপর স্তরটার নাম হচ্ছে মাসকুলারিস মিউকোসা, মাসকুলারিস মিউকোসা। তাহলে মাসকুলার বা মাসল কথাটা আমার কি, মাংস বা পেশি না? মাংস বা পেশি না? বলো তো আমাদের এখানে পেশি আছে কিনা
পাকস্থলীকে আমরা ইচ্ছা মতো নাড়াইতে পারি না, এটা অনৈচ্ছিক পেশি, ঠিক আছে? তাহলে পাকস্থলীর পেশি কোন ধরনের? অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশির একটা অপর নাম মসৃণ পেশি। নাম কি? মসৃণ পেশি। আমরা অনেকে জানো হয়তো। তাহলে এটা কোন কোন মাসলের কথা বলতেছে? এটা মাসল লেয়ার বা পেশির স্তর। তাহলে কোন ধরনের পেশি? আমরা জানি হৃদপেশি আছে, ঐচ্ছিক পেশি আছে, অনৈচ্ছিক পেশি আছে। তাহলে কোন ধরনের? অনৈচ্ছিক পেশি, বুঝছো? কারণ হৃদপেশি তো থাকবে হৃদপিণ্ডে, ঐচ্ছিক পেশি তো আমরা ইচ্ছা মতো লাগাইতে পারতেছি না, পাকস্থলী নিয়ন্ত্রণ করতে পারছি, তো ঐচ্ছিক হবে না, তো অনৈচ্ছিক হবে। অনৈচ্ছিকের অপর নাম হইলো মসৃণ পেশি। তাহলে আমরা বলতে পারি এখানে মসৃণ পেশি থাকে। কি থাকে? মসৃণ পেশি থাকে। মসৃণ পেশি থাকে। মসৃণ পেশি 3টা স্তর থাকে। কয়টা স্তর থাকে? 3টা স্তর থাকে। এটা বইয়ের মধ্যে লেখা আছে কিন্তু, ঠিক আছে? তো এটা অনেকেই ভুল করে, আমি জীবনে একবার ভুল করছিলাম, এরপরে আমার ঠিক হয়েছে জিনিসটা। যদি জিজ্ঞাসা করে ভাই যে পাকস্থলী কয়টা স্তর, তুমি বলবা 5টা। 5টা অপশন না থাকলে 4টা। কিন্তু তুমি বলবে মসৃণ পেশির কয়টা স্তর, তো 3টা বলবা। বইয়ের মধ্যে কিন্তু এটা ভুল করো তোমরা, বারবার পড়ার পরে ভুল করো। যদি বলে পাকস্থলীর স্তর কয়টা, তুমি বলবা 5টা অথবা 4টা, যেটা অপশনে থাকুক না কেন, ঠিক আছে? কিন্তু যদি মসৃণ পেশির স্তর কয়টা, তাহলে বলে 3টা, ঠিক আছে? এটা কিন্তু একটা কনফিউশন, এটা ভুল করো না, ভালো ভালো করে বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার আশা করি। এবার আসো মিউকোসা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা। মিউকোসা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লেয়ারটা, মিউকোসা সবার ভিতরে যে লেয়ারটা, ঠিক আছে? বাইরে থেকে ভিতরে সবার ভিতরে যে লেয়ারটা, দেখো তো একটা ভাঁজ সৃষ্টি করছে কিনা, এরকম ভাঁজ সৃষ্টি করছে কিনা, ভাঁজ সৃষ্টি করছে কিনা। এই ভাঁজটা বলা হয় রোগী। এটা হাসপাতালের রোগী না, এটা হচ্ছে পাকস্থলীর রোগী, বুঝছো? আশরাফুল ইসলাম কমেন্ট করছে, হ্যাঁ। তাহলে আরেকটা কি আছে? তাহলে এই জিনিসগুলো আসলে বুঝছো, আমি মিউকোসা নিয়ে আলাদা করে এখানে লিখবো, ঠিক আছে? আশা করি এই 4টা লেয়ার নিয়ে বুঝছো যে কি কি প্রশ্ন হইতে পারে এই জায়গাতে, বুঝছো? আশা করি এই 4টা স্তর নিয়ে বুঝছো ভালো করে। এবার 5 নাম্বার স্তর, সবচেয়ে ভিতরের স্তরটা খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে ভিতরের স্তরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটাই সরাসরি কি খাবারের সংস্পর্শে আসে। তো আমরা সবচেয়ে ভিতরের স্তরটা নিয়ে কথা বলি ভালো করে। তো সবচেয়ে ভিতরের স্তরটার নাম হলো 5 নাম্বার স্তর, যেটা মিউকোসা। নাম কি? মিউকোসা। তো মিউকোসা স্তরে কিছু প্রবর্ধক বের হয়, মানে বর্ধিত অংশ বের হয়, বুঝছো? সো একটা কথা মনে রাখো, আমি তো এর আগেই বলছিলাম যে এই যে স্তরগুলো লিখতেছি, পাকস্থলী তো এই স্তরগুলো সেম, ক্ষুদ্রান্তও সেম, বৃহদন্তও সেম। সো তুমি কিন্তু অন্য জায়গায় লিখতে পারবা, তবে কিছু কিছু ব্যতিক্রম আছে, কিছু কথা ব্যতিক্রম আছে। যেমন মিউকোসা, যেটা পাকস্থলী যে মিউকোসা, পাকস্থলী, ঠিক আছে? পাকস্থলীর মিউকোসাতে একটা অস্থায়ী প্রবর্ধন সৃষ্টি হয়, অস্থায়ী একটা প্রবর্ধন সৃষ্টি হয়। এই যেটা বলে রোগী, কি বলা হয়? রোগী বানানটা এরকম, যদি ভুল না করি, রোগাই, ঠিক আছে? রোগী, ঠিক আছে? এই যে আঙ্গুলের মতো একটা ভাঁজের মতো সৃষ্টি করলো, এই জিনিসটা বলে রোগী, বুঝছো? এই জিনিসটা বলে কি? রোগী। তাহলে এই রোগী কথাটা মনে রাখো। রোগী কি আকৃতির বলতো? আমি যদি রোগীটা একটু আঁকি, দেখো তো, ওয়াই আকৃতির না কিছুটা, দেখো তো, এই যে ওয়াই আকৃতি না, দেখো তো তুমি, যে ওয়াই আকৃতির মতো না? তাহলে আমরা রোগী কি আকৃতি বলবো? রোগীর বলবো হচ্ছে ওয়াই আকৃতি, ঠিক আছে? এটা কিন্তু অন্য বইয়ের ইনফরমেশন, ওয়াই আকৃতি। তো রোগী কোথায় থাকে? যদি বলে তোমার রোগী কোথায় থাকে, তুমি কি বলবো বলো তো? যদি জিজ্ঞাসা করে রোগী কোথায় থাকে, রোগী কোথায় থাকে, তাহলে কি বলবো বলো? হাসপাতালের রোগী না, আমাদের দেহের কোথায় রোগী থাকে বলো? আর তোমাদের কাছে প্রশ্ন, রোগী কি আর অন্য কোনো জায়গায় থাকে? কেউ বলতে পারবা? এই রোগী তো পাকস্থলীতে দেখাইলাম, বলো তো আর কোনো জায়গায় কি রোগী থাকে? এই ভাঁজগুলা কি আর কোথায় থাকে? বলতে পারবা কেউ? এরকম ভাঁজ কি আর কোথায় থাকে? পাকস্থলী, জরায়ু না ভাইয়া, আর একটু চেষ্টা করো, তুমি কাছাকাছি চলে গেছিলা। জরায়ু না, আর কোথাও জরায়ু না। দেখি আর কেউ পারবা? আশরাফুল ইসলাম তো ট্রাই করছে বলার, তোমরা আর কেউ পারবা ট্রাই করতে? যে এই যে রুগী বললাম পাকস্থলীতে সবচেয়ে ভিতরের স্তরে তৈরি হলো, এটা আর কোথায় থাকতে পারে? আর কোনো জায়গায় তোমরা কি জানো? পাকস্থলীতে থাকে, কিন্তু আর কোনো জায়গায় থাকে বলতো? না জানলে বলো ভাই জানি না, না জানলে বলো যে ভাইয়া জানি না। আর সবাই আমার পেজে লাইক দিয়ে দিও, তাহলে তোমার আপডেট পেয়ে যাবে আর কি। হ্যাঁ, ক্লাসের আপডেট পেয়ে যাবা, বুঝছো? পেজে লাইক দিয়ে দিও, তো সবাই আপডেট পেয়ে যাবে ক্লাসের। আর কি কেউ পারো না? নাইলে বলে জানি না ভাইয়া, তাহলে আমি বলে দিই অন্য জায়গায় আছে। আর কেউ বলতে পারবা যে রোগী আর কোথায় থাকে? না জানলে বলো ভাই জানি না, জানি না। এই তো একজন জানি না বলছে, ঠিক আছে। তো মেয়েদের যে যোনি, তোমরা
প্রজননতন্ত্র অধ্যায়ে অথবা বিভিন্ন অধ্যায়ে গিয়ে পাইবা মেয়েদের যোনিতে থাকে রোগী। মনে রাখো। আর একটা অপশন হলো মেয়েদের যোনি পথে থাকে। এটা আসছিল কিন্তু মেডিকেলে কিন্তু আসছিল, ঠিক আছে। আর একটা থাকে পিত্তথলিতে। পিত্তথলিতে কি থাকে? রোগী থাকে, বুঝছো? তো রোগী কোথায় কোথায় থাকে পড়ে ফেলবে একসাথে। এখন আমি বলতেছিলাম যে সবকিছুই সেম, মানে এই স্তরগুলা কি ক্ষুদ্রান্তও সেম, কিন্তু একটু পার্থক্য। যেমন এই মিউকোসা স্তরটার মধ্যে একটু পার্থক্য দেখতে পারবা ক্ষুদ্রান্তে গিয়ে দেখবা মিউকোসার মধ্যে যে এই যে ক্ষুদ্রান্ত, এই মিউকোসা স্তরটা ক্ষুদ্রান্ত যদি দাও ক্ষুদ্রান্তে গেলে যে ভাঁজগুলা সৃষ্টি হইব, ভাঁজগুলা বলা হয় স্থায়ী ভাঁজ। এটা হচ্ছে স্থায়ী ভাঁজগুলো বলে ভিলাই। কি বলা হয়? ভিলাই থেকে ছোট জিনিসটা বলে ভিলাই হচ্ছে আঙ্গুলের মতো প্রবর্তক, এরকম। ভিলাইয়ের কাজ কি বলতো? আমি তো তোমার সহজ করে বুঝাই। ধরো তোমার একটু একটা অংশ আছে, ঠিক আছে, একটু একটা অংশ আছে। ধরো এই জায়গার মধ্যে তোমার খাবার কাজ করবে, এনজাইম কাজ করবে। তো আমি যদি জিনিসটা এরকম করে দিই, মানে বিভিন্ন ভাঁজ সৃষ্টি করে দিই কিরকম বোঝা হতো? তাহলে বলতো বেশি জায়গা ধরে কাজ করতে পারবে না। তো বলতে পারি কিনা যে শোষণ বেশি হবে, শোষণের ক্রিয়াতল বৃদ্ধি, বলতে পারি কিনা? তাহলে মনে করো এই একটা অংশ, একটু একটা অংশ আমি যদি জায়গা বাড়াই দিই, এরকম ভাঁজ তৈরি করে দিই, তাহলে বলতো বেশি জায়গা জোরে কাজ করতে পারবে কিনা, বেশি জায়গা ধরে শোষণ হইবে কিনা। তাহলে এই বিলাইলে বলে শোষণক্ষম একক। বিলাইয়ের সংখ্যা কত বইতে দেখে নিবা, ঠিক আছে? 50 লক্ষ নাকি 10,000, ঠিক আছে, দেখে নিবা, ঠিক আছে? বিলাইয়ের সংখ্যা কত। আর ভিলাই থেকে আরো ছোট হলে এটা বলে মাইক্রো ভিলাই। মাইক্রো মানে ছোট, ঠিক আছে? তো এই ভাঁজটার না, এই ভাঁজটা হয়েছে ক্ষুদ্রান্ত থেকে নাম হয়ে যায় স্থায়ী ভাঁজ, এটার নাম হয়েছে ভিলাই। আর এই পাকস্থলী অস্থায়ী ভাঁজ, এটার নাম হচ্ছে আমাদের কি এটা। তো মিউকোসাতে কিন্তু গবলেট কোষও থাকে, মনে রাখো। গবলেট কোষ নিয়ে অনেকবার প্রশ্ন আসছিল, আমি গবলেট কোষের ব্যাপারটা ক্লিয়ার করি। এই তো আশরাফুল ইসলাম তো শোষণ পরিধি বাড়ায়, মানে কি শোষণ ক্ষেত্রফল বাড়ায়, বেশি জায়গা ধরে শোষণ হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই যে বুঝছই। তাহলে মিউকোসাতে শুধুমাত্র যে ভিলাই থাকে এরকম ভাঁজ থাকে এরকম না, বিভিন্ন স্পেশাল কোষ থাকে, পিচ্ছিল করার জন্য কোষ থাকে। পিচ্ছিল না হলে কিন্তু সমস্যা আছে, বুঝতেছো তো? পিচ্ছিল হইতে হবে কিন্তু। তাহলে দেখো এটাতে কি থাকে? গবলেট কোষ থাকে, স্পেশাল গবলেট কোষ নিয়ে কিন্তু মেডিকেলে 2বার থেকে 3বার প্রশ্ন আসছিল, ঠিক আছে? মনে রাখবো গবলেট সেল বা কোষ। এটা একটা বাংলা হইলো, আরেকটা নাম হইলো পানপাত্র সেল, পানপাত্র কোষ, ঠিক আছে? পানপাত্র কোষ বলা হয়, কারণ পানপাত্র মানে জিনিসটা এরকম পাত্রের মতো কাজ করে আর কি, বুঝছো? এরকম পাত্রের মতো কাজ করে, এজন্য এটা বলে কি পানপাত্র সেল, বুঝছো? এটা চিত্রটা হচ্ছে এরকম পাত্রের মতো, যেহেতু পানপাত্র সেল বলা হয়, বুঝছো? গবলেট কোষ থাকে। গবলেট কোষ কোথায় বেশি থাকে একটা প্রশ্ন আসে, ঠিক আছে? তো নাম্বার 1, গবলেট কোষ কোন স্তরে থাকে? মিউকোসাতে। এখন এই মিউকোসা তো ক্ষুদ্রান্তেও আছে, পাকস্থলীতেও আছে, ক্ষুদ্রান্তেও আছে, বৃহদন্ত্রে আছে। তো কোন জায়গায় সবচেয়ে বেশি গবলেট কোষ থাকে? তাহলে প্রশ্নটা বুঝছো কিনা বলো তো? তাহলে গবলেট কোষের কাজ হলো পিচ্ছিল করা, ঠিক আছে? পিচ্ছিল করা হলো কি গবলেট কোষের কাজ। এটা ক্ষুদ্রান্তেও থাকে, পাকস্থলীতেও থাকে, বৃহদন্ত্রেও থাকে। কথা হচ্ছে কোন জায়গায় সবচেয়ে বেশি থাকে? এটা কি কেউ জানো? প্রথম কি না জানলে বলবো জানি না। এই তো ওই তো একজন কিন্তু আনসার করে ফেলছে, আশরাফুল আলম আনসার করে ফেলেছে। তোমরা এতজন মানুষ, শেয়ার মাত্র 11টা হইলো, এটা কি মানা যায় বলো তো? এটা কি অনলাইন না? ওটা শেয়ার করে দাও। বৃহদন্ত্র, ইয়েস, বৃহদন্ত্র। তোমরা হয়তো বৃহদন্ত্র জানো, কিন্তু বৃহদন্ত্র কেন আমি এটা একটু ব্যাখ্যা করি। তাহলে মনে রাখো, এটা কোথায় থাকে সবচেয়ে বেশি? বৃহদন্ত্রে সবচেয়ে বেশি থাকে। এই প্রশ্নটা কিন্তু মেডিকেলে আসছিল। 2টা প্রশ্ন আসবে এখান থেকে। গবলেট কোষ কোন স্তরে থাকে? মিউকোসা। যদি বলে যে কোথায় বেশি থাকে? বৃহদন্ত্রে, ঠিক আছে? বৃহদন্ত্রে। আমি একটু ব্যাখ্যা করে দিই কেন বৃহদন্ত্রে বেশি। তো আমরা বলছি গবলেট কোষের কাজ হলো পিচ্ছিল করা। বলতো কোন জায়গায় পিচ্ছিল করা বেশি দরকার? তোমার যে মল তৈরি হয়েছে, মল যদি পিচ্ছিল না হয়, মলতে কি সহজে করতে পারবা না। তো গবলেট কোষ যদি ওই জায়গায় বেশি না থাকতো, তোমার মল শক্ত হয়ে যেত, তোমার কোষ্ঠকাঠিন্য হইতো, তোমার কষ্ট হইতো। তো আল্লাহ তো চায় না, সৃষ্টিকর্তা তো চায় না তোমার কষ্ট হোক, ঠিক না? এই জন্য আল্লাহ সিস্টেম করে তোমাকে বৃহদন্ত্রের মধ্যে যে জায়গায় মল সৃষ্টি হয়েছে এই জায়গার মধ্যে গবলেট কোষ বেশি দিয়ে দিছে, দেন মলটা পিচ্ছিল হয়ে গেছে, দেন তোমার মল ত্যাগ করতে সুবিধা হয়, বুঝছো? এই জন্য গবলেট কোষ এখানে বেশি। হ্যাঁ, পিচ্ছিল করতে সহায়তা করে গবলেট কোষের কাজ। পিচ্ছিল করতে সহায়তা করে। তুমি চিন্তা করবা যে কোন জায়গায় পিচ্ছিল করলে সবচেয়ে বেশি সুবিধা? মল গুলোর পিচ্ছিল করলে সবচেয়ে সুবিধা, বুঝছো? অন্য জায়গায় থাকে কিন্তু বৃহদন্ত্রে বেশি, এটা মনে রাখো।
তাহলে এই যে আমাদের মিউকোসা নিয়ে সব কথা শেষ। মিউকোসাতে ভাঁজ থাকে, ভাষা যদি অস্থায়ী হয় এটার নাম রোগী, স্থায়ী হইলে ভিলাই, ভিলাইয়ের থেকে ছোট হইলে মাইক্রো ভিলাই, ভিলাইয়ের কিছু সংখ্যা আছে এটা আমরা পড়বো, ঠিক আছে। কমপ্লিট কোর্স থাকে বৃহদন্তে সবচেয়ে বেশি, বৃহদন্তে কি সবচেয়ে বেশি, আমরা উপরের দিকে চিহ্ন দিলাম সবচেয়ে বেশি, ঠিক আছে। তাহলে এতটুকু বুঝছে কিনা আশা করি বুঝছো, যারা নতুন দিয়ে দেখতেছিলাম। হ্যাঁ এই তো সবাই স্টুডেন্টটা কত ভালো, আশা করি আমরা নেক্সট ক্লাসে আরো বেশি স্টুডেন্ট আসবে, ঠিক আছে, তোমরা সবাইকে জানাবা। ওকে, তাহলে আমরা পাকস্থলীর বা অন্তর্গঠন, আমরা কিন্তু আসলে শুধু পাকস্থলীর অন্তর্গঠন পড়ি নাই ভাইয়া, পাকস্থলীর অন্তর্গঠন পড়ি নাই, আমরা কিন্তু পুরো জিনিসটা শেষ করে ফেলছি। একটু অ্যাড করো একটা জায়গায় যে পাকস্থলীর না সরি ক্ষুদ্রান্তের যে সাবমিউকোসা, সেখানে একটা প্লেক্সাস থাকে, নাম হচ্ছে মেজনার্স প্লেক্সাস, নাম কি মেজনার্স প্লেক্সাস। তাহলে আমরা একটু অ্যাড করো, আমরা সাবমিউকোসাতে লিখছিলাম না, সাবমিউকোসাতে কি কি লিখছিলাম বলো তো? সাবমিউকোসাতে লিখছিলাম রক্তনালী, স্নায়ু, কিন্তু ক্ষুদ্রান্তের ক্ষেত্রে এখানে একটা মেজনার্স প্লেক্সাস থাকবে। শব্দটা কি লেখার এক পাশে দিয়া লিখতে পারবে তো আশা করি। কি লিখছিলাম পাকস্থলীতে? সাবমিউকোসার পাশে লিখছিলাম রক্তনালী, স্নায়ু, ঠিক আছে। তুমি এখান থেকে একটু লেখার আগে ক্ষুদ্রান্তে এই সাবমিউকোসার স্তরে কি থাকে টান দিয়ে লিখে দিবা যে ক্ষুদ্রান্তে কি থাকে সাবমিউকোসার স্তরে? মেজনার্স প্লেক্সাস বা সাবমিউকোসাল প্লেক্সাস বলা হয়, মেজনার্স প্লেক্সাস। মেজনার্স প্লেক্সাস কি আমি তোমার পরে বুঝাবো, ঠিক আছে, বুঝছো? বা সাবমিউকোসাল যদি থাকে তাহলে সাবমিউকোসাল প্লেক্সাস, বুঝছো? লেখা রেখো, আশা করি পারবা, লিখতে পারবা, সমস্যা নেই। তাহলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। তাহলে আমরা পাকস্থলীর অন্তর্গঠন থেকে শুরু করে পুরো পৌষ্টিক নালীর অন্তর্গঠন সব স্তর করে ফেলছি, বুঝছো? ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর চলো আমরা আরেকটা পড়া শেষ করি, আর কিছু পড়া শেষ করে আমরা হচ্ছে শেষ করে দিব, এত টেনশনের কারণ নেই, ঠিক আছে। 1.5 ঘন্টা ক্লাস করাই যায়, বুঝছো, 1.5 ঘন্টা ক্লাস মানে কোনো ব্যাপার না, হ্যাঁ। আর আমি ইউটিউবে দিয়ে দিব, যারা মিস করছো বা মিস করতেছো তারা দেখে নিবা, সমস্যা তো নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অন্তর্গঠন নিয়ে একদম ক্লিয়ার, যা পড়া সব পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। এবার আসো একটা খ প্রশ্ন আসে, ভাইয়া পাকস্থলীতে তো খাদ্য পরিপাক হয় বা বিভিন্ন জায়গায় খাদ্য পরিপাক হয়, তাহলে কথা হলো এই এনজাইমগুলো তো অনেক বেশি সক্রিয়, অথবা আমরা পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ঠিক না? হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তো অ্যাসিডটা তো অনেক বেশি তীব্র, যেটার পিএইচ 1 থেকে 2 অনেক বেশি তীব্র অ্যাসিডিক। তাহলে আমরা যখন পাকস্থলী নিজেই পরিপাক করে ফেলার কথা, ঠিক না? কারণ অনেক বেশি অ্যাসিড, অনেক বেশি এনজাইম আছে, তাহলে পাকস্থলী নিজেই ক্ষয় হয়ে যাওয়ার কথা। কিন্তু কি এমন পাকস্থলীতে আছে যার কারণে খাবার পরিপাক হয় ঠিকই, খাবার গেলে, কিন্তু পাকস্থলী নিজে পরিপাক হয় না। তাহলে আল্লাহ স্পেশাল কিছু দিয়ে রাখছে অবশ্যই। তাহলে খতে প্রশ্ন আসে পাকস্থলী নিজেই পরিপাক হয়ে যায় না কেন, বুঝছো? তো আমাদের এই ক্ষয়ের প্রশ্নটার উত্তর জানা লাগবে, 3 থেকে 4টা পয়েন্টের ব্যাখ্যা করা লাগবে, বুঝছো? তো কেমনে মনে রাখবা, কি কি ব্যাপারটা আমি তোমার একটু বলে দিই, বুঝছো? প্রশ্ন কি, পাকস্থলী কেন নিজেই পরিপাক হয়ে যায় না? প্রশ্নটা কি, পাকস্থলী নিজেই কেন পরিপাক হয়ে যায় না? এটা কিন্তু তোমাদের বইও আছে, পাকস্থলী নিজেই পরিপাক কেন হয় না। তাহলে আমরা মেন কথাটা লিখি, পাকস্থলী নিজেই পরিপাক হয় না কেন? তো এটা মনে রাখবা এমিবা দিয়া, কি মনে রাখবা? এমিবা, ঠিক আছে। এ দিয়ে মনে রাখবা এপিথেলিয়াম কোষ, বইয়ের মধ্যে আছে, তোমরা মিলিয়ে নিও, আমি জাস্ট টেকনিকটা বলে দিলাম, ঠিক আছে। বইয়ের মধ্যে আছে 4টা পয়েন্টে ব্যাখ্যা করা আছে বইয়ের মধ্যে, ঠিক আছে। তো তোমরা মনে রাখার পদ্ধতিটা দেখাই দিই। এ দিয়ে আমরা এপিথেলিয়াম কোষ মানে হচ্ছে আবরণী কোষগুলা অনেক ঘন, অনেক বেশি। তাহলে বলো তো পাকস্থলী মনে করো এটা মনে করো পাকস্থলীর ভিতরের স্তরটা, এটা মনে করে পাকস্থলীর ভিতরের স্তরটা, এই জায়গায় যদি অনেক ঘন আবরণী কোষ দিয়ে রাখি, অনেক ঘন আবরণ দিয়ে রাখি, তাহলে কি এই জায়গার মধ্যে অ্যাসিডগুলা এসে এনজাইমগুলা কাজ করতে পারবো না, বুঝছো? এই একটা পয়েন্ট গেল, মানে বই দেখলেই বুঝবা। 2 নম্বর হচ্ছে মিউকাস। বলো তো এটা যদি পাকস্থলীর ভিতরের স্তর হয়, মিউকাস তো পিচ্ছিল, তো এই জায়গায় যদি অনেক পিচ্ছিল পদার্থ দিয়ে রাখি, পিছলা জায়গা যদি করে রাখি, পিছলা বা পিচ্ছিল যদি করে রাখি, তাহলে এই জায়গায় কি ভালো করে এনজাইম, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো কাজ করতে পারবো না? কারণ দেখবা, তুমি নিজেও দেখবা কোনো একটা পিচ্ছিল জায়গার মধ্যে ভালো করে কাজ করতে পারতেছো না, ঠিক আছে। তোমার একটা টাইলসের মধ্যে যদি তোমার সাবান ফেনা দিয়ে দেয়, তুমি দেখবা দৌড়ে পড়ে যাবা, হাঁটতেই পারবা না। তো এই জায়গার মধ্যে এমন হয় যে অনেক পিচ্ছিল হওয়ার কারণে এই জায়গায় কাজ করতে পারে না। এই জন্য মিউকাসকে বলা হয়েছে ভৌত প্রতিবন্ধক, মানে বাধা দিয়ে রাখছে এখানে, বুঝছো? মিউকাসের ব্যাপারটাও ক্লিয়ার। আর বাদী হচ্ছে বাইকার্বনেট, বাইকার্বনেট আয়ন। তো আমরা জানি পাকস্থলীতে কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে, পাকস্থলীতে কি আসে, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষিদ্ধ হয়। তো অ্যাসিড আর ক্ষার প্রশমিত হইয়া কি হয়, মানে পাকস্থলী থেকে বাইকার্বনেট
ক্ষরণ হয়। বাইকার্বনেট ক্ষরণ হওয়ার কারণে পাকস্থলী থেকে যে আরেকটা হাইড্রোক্লোরিক অ্যাসিডও ক্ষরণ হয়, এটা প্রশমিত করে ফেলতে পারে। এই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড ভালো করে কাজ করতে পারে না। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপারটা বুঝলাম যে কেন কাজ করতে পারে না। অনেক বেশি এপিথেলিয়ামের স্তর আছে, এই জন্য ভালো করে কাজ করতে পারে না। অনেক বেশি পিচ্ছিল, এই জন্য কাজ করতে পারে না। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড কাজ করতে গেলে তারা আরেকজন বাধাও দেয়, নাম কি? বাইকার্বনেট। বাইকার্বনেট একটা ক্ষার না, একটা ক্ষার স্টে বাধা দেয়, প্রশমিত করে ফেলে। তো দেখছো এই জন্য কাজ করতে পারতেছে না, বুঝছো কিনা? আর একটা ব্যাপার হলো আমাদের যে এনজাইমগুলো ক্ষরণ হয় পাকস্থলী থেকে, আমরা শিখবো, এরপরেই শিখবো। পাকস্থলীতে যে এনজাইমগুলো ক্ষরণ হয়, পাকস্থলীতে এনজাইমগুলো ক্ষরণ হয়, এগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে ভাইয়া? নিষ্ক্রিয় অবস্থায়। বলো তো, নিষ্ক্রিয় অবস্থায় যদি পাকস্থলীতে তখন খাবার থাকে না, মনে রেখো, যখন আমার পাকস্থলী খালি থাকে, খাবার যখন নাই, তখন এনজাইমগুলো যে ক্ষরিত হয় এগুলো নিষ্ক্রিয় থাকে। নিষ্ক্রিয় থাকলে কি আমার পাকস্থলীর ক্ষতি করবো না, বুঝছো? তো কয়েকটা ব্যাপার ব্যাখ্যা করবা, এপিথেলিয়ামের ব্যাপারটা ব্যাখ্যা করবা, মিউকাসের ব্যাপারটা ব্যাখ্যা করবা, তারপর হচ্ছে বাইকার্বনেটের আয়নের ব্যাখ্যাটা করবা। আরেকটা বলবা যে এনজাইমগুলোই ক্ষরিত হয় নষ্ট করবার লেগে, সমস্যা তৈরি করবার লেগে, তারাও নিষ্ক্রিয় থাকে, বুঝছো? কথা হচ্ছে ভাইয়া নিষ্ক্রিয় এনজাইম চিনবো কিভাবে, ঠিক আছে? এই পুরো অধ্যায়ে অনেক এনজাইম নিয়ে কথাবার্তা আছে। তো কথা হচ্ছে ভাই নিষ্ক্রিয় এনজাইম চিনবো কিভাবে। এনজাইম চিনার উপর তো বুঝো, শব্দ শেষে এজ থাকবো, এজ, ঠিক আছে? এজ থাকবো, কিন্তু নিষ্ক্রিয় এনজাইম চিনবো কিভাবে মনে রাখবা। নিষ্ক্রিয় এনজাইম চিনবো কিভাবে? হ্যাঁ, নিষ্ক্রিয় এনজাইম চিনার উপায় হলো শব্দের শুরুতে থাকবো হলো পুরো, একটা শব্দের শুরুতে কি থাকবো? পুরো। এরপরে অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আর শব্দের শেষে থাকবো হচ্ছে জেন, ঠিক আছে? তাহলে নিষ্ক্রিয় এনজাইম চিনার উপায় বুঝছো? ইনঅ্যাক্টিভ এনজাইম চিনার উপায় বুঝছো? শব্দের শুরুতে থাকবো পুরো, শব্দের শেষে থাকবো জেন। তাহলে যদি বলি পেপসিনোজেন, এটা কি সক্রিয় নাকি নিষ্ক্রিয় এনজাইম? বলো তো, হ্যাঁ, সারিফা সুলতান আহমদের মতো ব্যাখ্যা করছে, তারপর হচ্ছে আশরাফুল ইসলামের মতো ব্যাখ্যা করছে। এটা কিন্তু খতে আসে ভাইয়া, তোমরা পারবা ইনশাল্লাহ, তোমরা অনেক ভালো করবা। আনসার করো তো। আমি যদি বলি পেপসিনোজেন, এটা কি নিষ্ক্রিয় নাকি সক্রিয়? আশরাফুল ইসলাম আজকে তো পুরো আগুন, আশরাফুল ইসলাম পুরো আগুন, সবার আগে আনসার করে ফেলে। আশরাফুল ইসলাম না, আশরাফুল আলম। বাকিরাও আনসার করতেছে, কিন্তু সে হচ্ছে সবার আগে করতে পারতেছে। থ্যাংক ইউ ভাইয়া। কমেন্ট কি আমার কাছে পরে আসে? আমি তো বুঝতেছি না, বাকিরা তো কমেন্ট করার কথা। এই তো তানজিনা আক্তার, থ্যাংক ইউ আপু, তুমি আনসার করতে পারছো। হ্যাঁ, আমরা বুঝে গেছি জিনিসটা, খুব সহজ জিনিস, ঠিক না? তাহলে আমরা যে কোনো একটা এনজাইম দীক্ষা চিনতে পারবো না এটা কি নিষ্ক্রিয় নাকি সক্রিয়? ইনশাল্লাহ পারবো, ঠিক আছে? এরপর থেকে খেলে আসো, খেলা হবে, বুঝছো? এই তো সবাই আনসার করছে। অর্পিতা, নাম কি? সিরাজুল মুনিরা অর্পিতা, কেউ আনসার করছে। তারপর হচ্ছে মেহেদি মারুফ তো আনসার করতেছে সেই সময় থেকে। আচ্ছা, এটা চিনতে পারবো। এবার আসো ভাইয়া, পাকস্থলী সম্পর্কিত কিছু বলে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকবো, ঠিক না? তাহলে আমি গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়ে আমাদের বিস্তারিত পড়তে হবে এখন, ঠিক আছে? পাকস্থলী যেহেতু পড়তেছি, পাকস্থলী সম্পর্কে সব একসাথে পড়ে ফেলবো, ঠিক আছে? আমরা সিরিয়ালে আগাইতেছি আমরা। তাহলে এবার আসো পাকস্থলী সম্পর্কিত কিছু পড়াপড়ি, ঠিক আছে? এনজাইমগুলা কোন একটা এনজাইমের ছক আছে বইয়ের মধ্যে, কোন এনজাইম ক্ষরিত হয়, কিভাবে কাজ করে, বিক্রিয়াগুলো কিভাবে লিখতে হয়, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি এবার আমরা শিখবো কি? গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়ে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, পাকস্থলীর মধ্যে কি গ্রন্থি থাকে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে বা গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। অন্ত্রের মধ্যে থাকে আন্ত্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। তো গ্যাস্ট্রিক গ্রন্থিতে কিছু কথা আমি তোমার এখান থেকে বলতে চাই, সেটা হলো ভাইয়া, এই যে আমি যদি পাকস্থলীটা আবারও আঁকি, ঠিক আছে? পাকস্থলীর সবচেয়ে ভিতরের যে লেয়ারটা এপিথেলিয়াম, সবচেয়ে ভিতরে যে আবরণ আছে, আবরণী কোষ আছে, এই আবরণী কোষ আমরা সিম্পল কলামনার এপিথেলিয়াম মনে রাখো। এখানে কি আছে? সবচেয়ে ভেতরের স্তরে আবরণী কোষ, আবরণী কোষের নাম হলো কি? আবরণী কোষের নাম হলো সিম্পল কলামনার এপিথেলিয়াম মানে আবরণী কোষ, এপিথেলিয়াম, ঠিক আছে? তো অনেক রকমের কিন্তু এপিথেলিয়াম কোষ আছে বা আবরণী কোষ আছে, তো এটা ভুল করো না। সিম্পল কলামনার দিয়ে দিতে পারে, সিম্পল স্টেটিপাইট দিয়ে দিতে পারে, বা স্কোয়ামাস দিয়ে দিতে পারে, অনেক রকম দিয়ে দিতে পারে, ফ্যাস লাগেও না। সিম্পল কলামনার এপিথেলিয়াম কোষ আছে, ঠিক আছে? এই সিম্পল কলামনার এপিথেলিয়াম মধ্যে আবরণ কোথায় থাকবো বুঝতে পারতেছো? তো এখন এটার মধ্যে গ্যাস্ট্রিক পিট আছে, গ্যাস্ট্রিক অঞ্চল আছে গ্যাস্ট্রিক পিট। গ্যাস্ট্রিক পিটের সংখ্যা হলো 3.5 মিলিয়ন। গ্যাস্ট্রিক পিট আছে, গ্যাস্ট্রিক পিটে থাকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড,
কি থাকে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ঠিক আছে? গ্যাস্ট্রিক পিঠে থাকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড নিয়ে আমাদের মূলত পড়া, বুঝছো? তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা কোথায় থাকে বুঝছো? গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা কোথায় থাকে বুঝছো? এই জিনিসটা তোমার মনে রাখবা সিরিয়ালে, ঠিক আছে? আর গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে গ্যাস্ট্রিক জুস করিতে হয়, গ্যাস্ট্রিক জুস করিতে হয়, গ্যাস্ট্রিক জুস করিতে হয়, গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস কতটুকু করিতে হয় ডেইলি তোমরা একটা বই থেকে দেখে নিবা, ঠিক আছে? বইতে দেখে নিবা যে কতটুকু ডেইলি করিতে হয় বই। আর আমি তো বলছি যে সকল গ্রন্থির কতটুকু ক্ষরণ হয়, কতটুকু পানি আছে, কতটুকু পার্সেন্টেজ আছে, সব আমরা একটা ছকে নিয়ে এসে দিয়ে দিব, নোট দিয়ে দিব, বুঝছো? তো অনেক তোমার সংখ্যা ভিত্তিক তথ্যগুলো আমি একটা ছকে নিয়ে গুছাই না দিয়ে দিব, তোমাদের টেনশন নাই। আচ্ছা, তাহলে গ্যাস্ট্রিক জুস করিতে হয়। এখন আসলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে 4 রকমের কোষ আছে। কয় রকম? 4 রকম। 4 রকম নিয়ে কোষ আছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে, 4 রকমের কোষ আছে ভাইয়া, 4 রকমের। তোমরা তো চাইলে আমাদের অ্যাটলাস গ্রুপেও তো এই লাইভটা শেয়ার করে দিতে পারো, অনেকে আসবে ক্লাস করার জন্য। অনেকে জানে না, বুঝছো? অনেকে জানে না যে ক্লাস হইতেছে আমাদের আসলে, বুঝছো? তোমরাও অনেকে জানতাম না, আজকে হয়তো আসছো অনেকে। 4 ধরনের কোষ আছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে। কয় রকমের কোষ? 4 রকমের কোষ, ঠিক আছে? এটা আমরা মনে রাখি, এটা অনেক আসলে মনে রাখা অনেক মজা, মনে রাখো মজা কোষ দিয়ে মনে রাখো, মজা মজা, ঠিক আছে? ম দিয়ে হয়েছে মিউকাস কোষ, ম দিয়ে কি? মিউকাস। অ দিয়ে হয়েছে, ও দিয়ে কি? ও দিয়ে হচ্ছে অক্সেন্টিক কোষ, অক্সেন্টিক কোষ। অক্সেন্টিক কোষের অপর নাম হচ্ছে প্যারাইটাল কোষ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? যা হচ্ছে জাইমোজেনিক কোষ, জাইমোজেনিক সেল, ঠিক আছে? আর এ দিয়ে হচ্ছে আর্জেন্টাফাইন কোষ, আর্জেন্টাফাইন কোষ, ঠিক আছে? আর্জেন্টাফাইন কোষ, বুঝছো? তাহলে মজা দিয়ে মনে রাখবো সাইডটা। কি দিয়ে মনে রাখবো বলো তো? সবাই কমেন্ট করো মজা মজা মজা, সবাই কমেন্ট করো মজা, ঠিক আছে? মিউকাস মানে কি বলো তো? মিউকাস তো বুঝতে পারতেছো, এটা পিচ্ছিল করবো, ঠিক না? পাকস্থলীতে পিচ্ছিল করবো, বুঝতে পারতেছি আমরা। আচ্ছা, মিউকাস পিচ্ছিল করবো, এটা নিয়ে আমাদের সমস্যা নাই। আরে আমরা অবশ্যই জানি এখানে গবলেট কোষ আছে, ঠিক না? তাহলে কি ক্ষরণ হবে বলো তো? তাহলে মনে রাখবা নাম, নাম আর হচ্ছে ক্ষরণ। নাম হলো ক্ষরণ, কি ক্ষরণ করবে, ঠিক আছে? মিউকাস থেকে গবলেট কোষ ক্ষরণ হবে, আমরা জানি, বই লেখা রাখবা। অক্সেন্টিক কোষ থেকে মনে রাখবা হাইড্রোক্লোরিক অ্যাসিড করিতে হয়। কি করিতে হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড করিতে হয়। এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তোমাদের হয়তো অনেকের বই এটা আপডেট, মানে তোমাদের নতুন বইটা নাই, ঠিক আছে? নতুন বই কিন্তু ইন্টেনসিভ ফ্যাক্টর অ্যাড করা হয়েছে, আইএফ। আইএফ মানে ইন্টেনসিভ ফ্যাক্টর, ইন্টেনসিভ ফ্যাক্টর, ইন্টেনসিভ ফ্যাক্টর, ঠিক আছে? ইন্টেনসিভ ফ্যাক্টর। তাহলে যদি বলে আইএফ বা ইন্টেনসিভ ফ্যাক্টর ক্ষরণ করাকে, তোমার কিন্তু বলতে পারতে হবে যে হচ্ছে অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে করিতে হয়, বুঝছো? যদি বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড করিতে হবে থেকে, তোমার বলতে পারতে হবে, বুঝছো? তাহলে কি ক্ষরণ করে এটা জানতে হবে, বুঝছো? কি কোষ কি ক্ষরণ করে এটা জানতে হবে। আচ্ছা, জাইমোজেনিক সেলের অপর নাম বলা হয় চিফ সেল, চিফ সেল বা প্রধান কোষ বা পেপটিক সেল বলা হয়, ঠিক আছে? অনেক টাইমে দেখা হয় পেপটিক সেল, ঠিক আছে? এটাতে করিতে হয় কি? জাইমোজেন কথাটা মানে নিষ্ক্রিয়, মনে রাখো। জাইমোজেন কথাটা মানে কি? নিষ্ক্রিয়। জাইমোজেন কথাটা মানে হচ্ছে নিষ্ক্রিয়, ঠিক আছে? জাইমোজেন কথাটা মানে হচ্ছে নিষ্ক্রিয়। জাইমোজেন কথাটা মানে কি? নিষ্ক্রিয়। তাইলে এটা নিষ্ক্রিয় এনজাইম ক্ষরণ করব। তাহলে এবার কি আমরা নিষ্ক্রিয় চিনবো না? চিনতে পারি না নিষ্ক্রিয় এনজাইম কোনগুলা? প্রোরেনিন, পেপসিনোজেন। তো শব্দের নামের আগে কি আছে? প্রো আছে না? কালি কি শেষ হয়ে গেল? দেখো শব্দের নামের শেষে কি আছে? প্রোরেনিন, প্রোরেনিন। আর এটা হলো পেপসিনোজেন, পেপসিনোজেন, বুঝছো? তো জেন আছে নামের শেষে, নামের শুরুতে প্রো আছে, তার মানে বুঝতেই পারছি এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় এনজাইম হবে, বুঝছো? ওকে। আর্জেন্টাফাইন কোষ থেকে যেটা মনে রাখবা, আর্জেন্টাফাইন থেকে মনে রাখবা জিআইএফ উৎপন্ন হয়, জিআইএফ, জিআইএফ মানে গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর, গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর, জিআইএফ, ঠিক আছে? প্লাস হচ্ছে ভিটামিন 2 শোষণে হেল্প করে, ভিটামিন B12 শোষণে হেল্প করে। প্লাস নতুন বই অ্যাড করা হয়েছে সেরাটোনিন, সেরাটোনিন এটা মনে রাখো, সেরাটোনিন, সেরাটোনিন, সেরাটোনিন নিঃসরণ করে কোনটা? আর্জেন্টাফাইন কোষ, ঠিক আছে? তাহলে এই কথাগুলো তোমার মনে রাখো, ছকে নিয়ে আসতে পারো চাইলে, ছকে নিয়ে আসতে পারো, ছকে নিয়ে আসতে পারো চাইলে, এইভাবে ছক করে ফেলতে পারো চাইলে, ঠিক আছে? ছকটা করলে সুন্দর হইব, ছকটা করে ফেলতে পারো চাইলে, এইভাবে ছক করে ফেলতে পারো চাইলে, বুঝছো? ছক করে ফেলতে পারো যে নাম কি, নাম কি, ক্ষরণ কি, নাম কি, ক্ষরণ কি, বুঝছো? তো দেখতে সুন্দর লাগবে। তো সবাই বলতো মজা মজা মজা। জিআইএফ বাদ দিয়ে দেন ভাই, জিএফ থেকে। আব্দুল্লাহ রায়হান রাফি বন্ধু কেমন আছো? ঠিক আছে, তাহলে আমরা 4 রকমের কোষের ক্ষরণ পারবো কিনা বলতো? ইনশাল্লাহ, সবাই পারলে বলো ইনশাল্লাহ পারবো, ঠিক আছে? 4 রকম ক্ষরণ, 4 রকমের কোষের নাম পারতে হবে, তারপর হচ্ছে এটা ক্ষরণ পারতে হবে, ঠিক আছে? এমসিকিউ তো বারবার আসে, ভুল করা যাবে না। তাহলে বলতে পারো যে ভাইয়া এই দেখেন যে নিষ্ক্রিয় এনজাইমগুলো ক্ষরণ হইলো,
জাইমোজেনিক সেল থেকে সক্রিয় করবে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড সক্রিয় করবে। কে সক্রিয় করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন এখানে আসবে তখন এটা সক্রিয় বানিয়ে দিবে, বুঝছো? তাহলে খাবার যখন আসবে তখন পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হবে, আর তখনই যে এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থা ছিল সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, আর তখনই খাদ্যের উপরে কাজ করে পরিপাক ঘটাবে, বুঝছো? যখন খাবার নাই তখন এনজাইমগুলো নিষ্ক্রিয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হয় না তেমন একটা, পরে এনজাইমগুলো অ্যাক্টিভ হয় না, বুঝছো? তবে দীর্ঘ সময় যদি না খায় থাকো তখন পাকস্থলী আর না ফাইরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করা শুরু করে দেয়, তখন দেখা গেছে যে পাকস্থলীর মধ্যে ক্ষত তৈরি হয়। পাকস্থলীর মধ্যে কী তৈরি হয়? ক্ষত তৈরি হয়, ক্ষত। এটা বলে গ্যাস্ট্রিক আলসার, বুঝছো? গ্যাস্ট্রিক আলসার। আচ্ছা, গ্যাস্ট্রিক আলসারে পেপটিক আলসারও বলা হয়। ওকে, ইনশাল্লাহ বলছে সবাই পারবে ইনশাল্লাহ। বন্ধু মঞ্জুর আহমেদ মারুফ, কি অবস্থা বন্ধু? হ্যাঁ, আলসার হয়, ঠিক আছে। তো পারবা না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো সবাই, ঠিক আছে। লাস্ট বাট নট লিস্ট, সর্বশেষ গুরুত্বপূর্ণ পারা। তোমরা কি আসো? কয়জন লাইভে আসো? আমি তো দেখতেই পারি না, আমি দেখতে পারতেছি না যে কয়জন আসলে লাইভে আসো। আশরাফুল আলম আজকে পুরা আগুন, পুরাই আগুন, সে পুরো একদম পুরাই অ্যাক্টিভ ছিল আজকে। বাকিরাও ছিল, তবে আশরাফুল আলম সেরা। ধন্যবাদ বন্ধু রেহান। তাই আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পর্যন্ত শেষ করেছি, আমরা হচ্ছে পাকস্থলী সম্পূর্ণ শেষ করেছি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তবে ওই যে পরিপাক বিক্রিয়াগুলোকে লিখতে হয়, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, ঠিক আছে। তোমরা কি, আমি চাইলে আজকে অগ্নাশয়টা একটু দেখাই দিই, অগ্নাশয়টা একটু দেখাই দিই, অগ্নাশয়টা সহজ আছে। হ্যাঁ, ইমতাম রড সিএমডি, কেমন একটা নাম বুঝতে পারতেছি না। ইমতাম আর ডি সিএমডি, কেমন একটা নাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে মেইনলি তোমার শিখবো কি বলো তো? নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে কীভাবে পরিপাকগুলো হয়, কোন কোন এনজাইম আছে, এবং কীভাবে পরিপাক বিক্রিয়াগুলো লিখতে হয়, ঠিক আছে। আমরা আজকে হচ্ছে অগ্নাশয় দিয়ে শেষ করে ফেলি, অগ্নাশয় দিয়ে শেষ করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে। অগ্নাশয়টা অল্প টপিক, অল্প একটু ছোটো, অগ্নাশয়টা আমরা শেষ করে ফেলি। দেখো, অগ্নাশয়টা শেষ করে ফেলি আজকে। অগ্নাশয় পরে আজকে ক্লাস শেষ ইনশাল্লাহ, ঠিক আছে। অগ্নাশয় পরে আজকে ক্লাস শেষ। তো মেহেদি মারো, এভরিথিং ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। আশা করি নেক্সট ক্লাসে থাকবা আর আগের ক্লাসটা করে নিবা, তাহলে ঠিক আছে ইনশাল্লাহ পারবো সব, ইনশাল্লাহ। ঠিক আছে, অগ্নাশয় দিয়ে আমরা শেষ করি। কোথায় আছে অগ্নাশয়? চিত্রটা আবারও আঁকি, দেখো কোথায় আছে অগ্নাশয়। এই জায়গায় আছে ডিউটেনাম, এখানে শুরু হলো কি ডিউটেনাম, শুরু হলো ডিউটেনামের এই জায়গায় আছে, বুঝছো? এরকম আছে, বুঝছো? এরকম জায়গায় বিভিন্ন নালী যুক্ত একটা জায়গা আছে, বুঝছো? এটা হলো অগ্নাশয়, পাতার মতো বা মরিচের মতো, ঠিক আছে, মরিচের মতো গোলাপি বর্ণ। হ্যাঁ, এরকমটা কি আছে আমাদের? অগ্নাশয় আছে, পাতার মতো বা গোলমরিচের মতো, ঠিক আছে, গোলাপি কালার। তো টুকটাক কথা বলা তোমরা নিজেরা পড়ে নিবা, আমি তোমার মেইন কথাটা পড়াই। অগ্নাশয়, ঠিক আছে, এটার ইংরেজি হলো প্যানক্রিয়াস, ইংরেজি জানতে হবে। পদ্ম কি ক্লাসে আছো? পদ্ম, তোমাকে দেখতেছি না অনেকক্ষণ কমেন্ট করতে। আচ্ছা, অগ্নাশয়, অগ্নাশয় কথা হচ্ছে এটা কি? এটা একটা পাতার মতো একটা গ্রন্থি, আমাদের একটা গ্রন্থি। কেমন গ্রন্থি এটা তো জানা ইম্পর্টেন্ট। অগ্নাশয় থেকে যে নালী বের হয় যেটা বলা হয় অগ্নাশয়িক নালী বা প্যানক্রিয়েটিক ডাক্ট। ডাক্ট কথাটা মানে নালী, বুঝছো? অগ্নাশয় থেকে যে নালী বের হয় এটা বলবো কি? অগ্নাশয়িক নালী। আর ইংরেজি হইলো প্যানক্রিয়েট, যেহেতু প্যানক্রিয়েটিক ডাক্ট, বুঝছো? বা এটাকে বলা হয় উইরসাং নালী, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, উইরসাং নালী। তাহলে এটা যে নালী যেটা বাইর হয়, নালীটার নাম কি? উইরসাং নালী বা উইরসাং, উইরসাংয়ের নালী বা অগ্নাশয়িক নালী, ঠিক আছে, উইরসাং নালী বলা হয়। তো বইতে দেখবো উইরসাং কথাটা, তোমার যদি প্রশ্ন করে উইরসাং নালী কোথায় পাওয়া যায়, উইরসাং নালী কোন অঙ্গে পাওয়া যায়, এভাবে প্রশ্ন করবে, উইরসাং নালী কোথায় পাওয়া যায়, বুঝছো? তোমার কিন্তু আনসার করতে পারতে হবে, বুঝছো? চিনতে হবে কোনটা কোনটা। হ্যাঁ, তাহলে কি বলছে? পাতার মতো দেখতে। হ্যাঁ হ্যাঁ, অয়ন দাস, কি অবস্থা অয়ন দাস? তোমার তো চিনি। তো অগ্নাশয় কি রকমের গ্রন্থি? অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। কি গ্রন্থি? মানে মিশ্র গ্রন্থি। কেন মিশ্র গ্রন্থি বলে? এটা ক্ষতে আসে, ঠিক আছে।
তো আমরা মিশ্র গ্রন্থি নিয়ে কিন্তু প্রথম ক্লাসে ব্যাখ্যা দিছি, খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিছি গ্রন্থি কি, গ্রন্থিতে কি ক্ষরণ হয়, ঠিক আছে। তো মিশ্র গ্রন্থি যেহেতু এটা দুই রকমের গ্রন্থি হিসেবে কাজ করে, একটা হলো বহিঃকরা হিসেবে কাজ করে, অন্তঃকরা হিসেবে কাজ করে, অন্তঃকরা হিসেবে কি কাজ করে, ঠিক আছে। বহিঃকরার অপর নাম নালীযুক্ত, যেহেতু বলা হয় স্বনাল গ্রন্থি, আমরা প্রথম ক্লাসে বলছি এগুলা। আর অন্তঃকরার মধ্যে নালী নাই, এই জন্য নালীহীন গ্রন্থি বা অনাল গ্রন্থি, নালীহীন বা অনাল গ্রন্থি, ঠিক আছে, অনাল গ্রন্থি, ঠিক আছে। ইংরেজি কি, ইংরেজি হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন, এক্সোক্রাইন, এটা বলে এন্ডোক্রাইন, ঠিক আছে, এন্ডোক্রাইন, ঠিক আছে, এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন। এখান থেকে কি কি ক্ষরণ হয়, কি বহিঃকরা গ্রন্থি তার ভূমিকা হিসেবে, তার সে যে বহিঃকরা গ্রন্থি এই হিসেবে তার ভূমিকাটা কি কি, আর আমরা জানবো যে সে যে অন্তঃকরা গ্রন্থি এই হিসেবে তার ভূমিকা কি কি, বুঝছো। এই দুটো জিনিস আমরা জানবো যে তার বহিঃকরা গ্রন্থি হিসেবে ভূমিকা কি কি, অন্তঃকরা হিসেবে তার ভূমিকা কি কি। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে যাবো কেন এটার মিশ্র গ্রন্থি বলা হয়, ঠিক আছে। তো এটার ভূমিকা জানার আগে আমরা জানবো হচ্ছে এরকম মিশ্র গ্রন্থি আর কয়টা আছে আর কোথায় কোথায় আছে, বুঝছো। তাহলে অঙ্গাশয়ে যদি একটা মিশ্র গ্রন্থি হয় তাহলে আর কোনটা কোনটা মিশ্র গ্রন্থি, ঠিক আছে, এরকম জানতে হবে আমাদেরকে যে আর কোন এরকম কি মিশ্র গ্রন্থি আরো আছে। তোমরা একটু কমেন্ট করো তো আর আছে কিনা, তোমরা কেউ পারলে কমেন্ট করো যে এরকম মিশ্র গ্রন্থি আর আছে কিনা। তো আমি বলে দিই, তোমরা যে জানো কমেন্ট করো। সেটা হলো যে সকল তিন মহাশয়, এই বলা হয় তিন মহাশয় হলো মিশ্র গ্রন্থি। কি কি মহাশয়? এক নম্বর হলো অগ্নাশয়, দুই নম্বর হলো শুক্রাশয়, তিন নম্বর হলো ডিম্বাশয়, ঠিক আছে। এই তিনজনের বলা হয় কি মিশ্র গ্রন্থি, বুঝছো। তবে এই তিনটা বাদ আরো দুইটা আছে, আরো দুইটা কথার নাম তোমার মনে রাখতে হবে। এই তিন মহাশয়ের কথা মনে রাখো, হ্যাঁ, সহযুক্ত এই আশরাফুল আলম বলছে। তো তাহলে আরো দুইজন আছে, এই আশরাফুল আলম তুমি কি বলতে পারবা আর কে কে আছে এরকম মিশ্র গ্রন্থি, আর কেউ আছে কিনা বলতে পারবা? তাহলে কমেন্ট করো তো, আমি লিখে দিই। আরো দুইজন আছে, একটা হলো আমাদের যে যকৃত বা লিভার, আর একটা হলো আমাদের কিডনি, এগুলো আমাদের কি মিশ্র গ্রন্থি, বুঝছো। প্রথম ক্লাসে মিশ্র গ্রন্থি নিয়ে আর একটু বলছিলাম, বুঝছো, দেখে নিও। তো আমার জানতে হবে যে তার বহিঃকরা গ্রন্থি হিসেবে ভূমিকা কি, অন্তঃকরা হিসেবে তার ভূমিকা কি, ঠিক আছে। এই জিনিসটা আমরা জানতে হবে। আচ্ছা, এই জিনিসটা আমাদের জানতে হবে। তো এটা কি বুঝতেছো যে স্বনাল যেহেতু বলছে, নালী যুক্ত আছে, তাহলে কোন নালীর কথা বলছে? অগ্নাশয়িক নালী বা উইরসাং নালী বা ডাক্ট অফ উইরসাং, বুঝছো। উইরসাং কেমন একটা নাম না, উইরসাং। আচ্ছা, তোমরা কি বলতে পারবা অগ্নাশয়টা কেন অগ্নাশয় বলা হয়? অগ্না নাম শুনে কি অগ্নি বা আগুন কথাটা মনে পড়ে না? ব্যাপারটা আসলে এরকম, এই অগ্নাশয় যদি ফেটে যায় তাহলে আগুন যেমন চারপাশে ধ্বংস করে ফেলে, অগ্নাশয় ফেটে গেলে তার এনজাইমগুলো এত বেশি পাওয়ারফুল, চারপাশে ধ্বংস করে ফেলবে, এই জন্য বলে অগ্নাশয়, বুঝছো। আগুনের মতো অনেক কিছু আছে, বুঝছো, এই কারণে বলা হয়। যাই হোক, তো আমরা জানি বহিঃকরা গ্রন্থি থেকে এনজাইম ক্ষরণ হয়, না বুঝলে প্রথম ক্লাসে চলে যাবো, ঠিক আছে, প্রথম ক্লাসে দেখো। তাহলে এনজাইম ক্ষরণ হয়। আরেকটা জিনিস ক্ষরণ হয়, সেটা হলো ক্ষারীয় তরল। তোমরা বই ফিরে দেখো, আমরা সব কভার হয়ে যাবে। ক্ষারীয় তরলটা কি? বাইকার্বনেট আয়ন। তো বাইকার্বনেট আয়ন ক্ষরণ করার মাধ্যমে চিন্তা করো তো একটু, পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়েছিল না, অম্লীয় অবস্থা তৈরি হয়েছিল না। এখন একটু পরে যখন এটা ক্ষুদ্রান্তে নামবে, এই যে ক্ষুদ্রান্তে যখন নামলো, ডিউরেশনের কথা আসছে, তখন বলো তাহলে প্রশমিত করতে হবে না? প্রশমিত করতে হলে কি ক্ষারীয় তরল নিশ্চিত করতে হবে না? করতে কিন্তু হবে, বুঝছো। এই জন্য কিন্তু এখান থেকে একটা ক্ষারীয় তরল নিশ্চিত হয়েছে, ঠিক আছে। এনজাইম তো পড়ানো হয়েছে, আমরা এনজাইম তো পরের ক্লাসে পড়বো যে সকল এনজাইমের নাম কেমন মনে রাখবো, তারপর হচ্ছে এনজাইমগুলো কিভাবে কাজ করে এটা আমরা পড়বো, ঠিক আছে। ক্ষারীয় তরল নিঃসরণ করে, এটা মূলত আমাদের ওই যে অম্লীয় অবস্থা প্রশমিত করার জন্য, বুঝছো, কথাটা মনে রাখো। এবং এই দুটো মিললে মূলত অগ্নাশয় রস তৈরি করে, এই দুটো মূলত কি করে? অগ্নাশয় রস তৈরি করে, এই দুটো মিললে মূলত অগ্নাশয় রস তৈরি করে। যেটা থাকে কোথায়? থাকে হচ্ছে লোবিওল বা এসিনাসে। থাকে কোথায়? লোবিওল বা এসিনাসে। এখানে বিভিন্ন লোবিওল আছে, গোল গোল জিনিসটা বলে লোবিওল বা এসিনাস, ঠিক আছে। তাহলে এই জায়গা দেখা যাচ্ছে, আশা করি এটা কই থাকে অগ্নাশয় রসটা? লোবিওল বা এসিনাস থাকে। রবিউল না আবার, ঠিক আছে, অনেকের বন্ধুর নাম রবিউল বা এসিনাসে থাকে, এসিনাস, ঠিক আছে। তাহলে এই জিনিসটা অগ্নাশয় রসে কি থাকে? শুধু কি এনজাইম থাকে? না ভাইয়া, ক্ষারীয় তরল থাকে, বাইকার্বনেট থাকে, বুঝছো। বাইকার্বনেট কিন্তু একটা ক্ষার থাকার সুবিধা কি একটু আগে বলছি। আর অন্তঃকরা হিসেবে হরমোন ক্ষরিত হয়,
তো এটা 4 রকমের কোষ আছে এখানে, কি আছে? 4 রকমের কোষ আছে। এই 4 রকমের কোষ কি কি, কিভাবে কাজ করে, এই জিনিসটা তোমার জানা লাগবে, বুঝছো? এই জিনিসটা পরে হচ্ছে আমরা শেষ করে ফেলবো আজকে, যে অগ্ন্যাশয় থেকে যে 4 রকমের কোষ বাইরে হয় অন্তঃকরাগ্রন্থি থেকে, তো এই 4 রকমের কোষ কি কি এবং তাদের কাজগুলো কি কি, ঠিক আছে? অনেকবার পরীক্ষা আসে, অনেকবার পরীক্ষা আসে, ঠিক আছে? ঠিক আছে। এই যে আশরাফুল আলম বলছে, জানতাম, যুক্তিও জানতাম, থ্যাংক ইউ ভাইয়া। দেখ তোমার নলেজ মোটামুটি ভালো আছে, বুঝা হয়েছে, ভালো করবা ইনশাল্লাহ সামনে, বাকিরাও ভালো করবা, আরো পড়াশোনা করো। তাহলে এই অন্তঃকরাগ্রন্থি থেকে 4 রকমের কোষ আছে, এই কোষ নিয়ে আমরা পড়াশোনা করবো, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝছো। আমরা এখন এখানে 4 রকমের কোষ আছে, 4 রকমের কোষ আছে, এই 4 রকমের কোষ নিয়ে আমরা পড়াশোনা করবো, ঠিক আছে? এতটুকু মুছে ফেলি, আমরা মুছে ফেলি, এখানেই লিখতে পারি, সমস্যা নেই। 4 রকমের কোষের নাম হলো আলফা, বিটা, ডেল্টা, গামা, ঠিক আছে? গামা কুমার অপর নাম হলো পিপি। পিপিটা তোমরা সহজেই পারবা, এটা হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, এটা পারবা, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। আচ্ছা, আলফা থেকে গ্লুকাগন খরিত হয়, কি খরিত হয়? তাহলে মনে রাখবা কোষের নাম কি ক্ষরণ হয়, এবার কি ক্ষরণ হয়? গ্লুকাগন। বিটা থেকে খরিত হয় কি? ইনসুলিন। আচ্ছা, ডেল্টা কি করে? আলফা বিটার ক্ষরণটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আলফা বিটার ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা কি কি খরিত হয় এটা বললাম, এটা কি কি খরিত হয়, এটা হচ্ছে কি কি কোষ, এটা হচ্ছে কোষের নাম, ঠিক আছে? আর এটা হচ্ছে কি ক্ষরণ হয়, ক্ষরণ, ঠিক আছে? কি কি হরমোন, এটা হরমোন না সবগুলা? ইনসুলিন একটা হরমোন, তারপর হচ্ছে গ্লুকাগন একটা হরমোন, এগুলো হরমোন। তাহলে কি হরমোন, যে এটা তো অন্তঃকরাগ্রন্থির কাজ, বুঝতেছো না? আচ্ছা, তাহলে এবার কাজ করে কি দেখো, নাম হলো গ্লুকাগন, নাম কি? গ্লুকাগন। তো গ্লুকাগন কি করবো? গ্লুকোজের পরিমাণ বাড়াইবো, কিন্তু কোথায় ভাইয়া, কোথায়? এটা একটা সমস্যা। কোথায়? রক্তে বাড়াবে না কোষে বাড়াবে? সৈকত ইসলাম ভাই, আমাদের বড় ভাই লাইভে আছে আমাদের, থ্যাংক ইউ ভাইয়া, ভাইকে আমাদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে শোনো, আমরা 4টা কোষের নাম পড়ছি, কি কি হরমোন খরিত হয় সেটা পড়ছি। এখন পারতে হবে এই হরমোনগুলোর কাজ কি, ঠিক আছে? নাম হইলো গ্লুকাগন, তাহলে গ্লুকোজের পরিমাণ বাড়াবে, মনে রাখবা, গ্লুকাগন গ্লুকোজের পরিমাণ বাড়াবে। কিন্তু ভাইয়া কোথায়? এই জিনিসটা তোমরা অনেকে ভুল করো, কোথায়? রক্তে বাড়াবে, এটা মনে রাখো, কোষে না, রক্তে বাড়াবে। কি করে? তাহলে কোষে কমাবে, মনে রাখবা। তাহলে আমরা যা পড়তেছি এখন রক্তে, কারণ আমরা রক্ত দিয়েই কিন্তু পরীক্ষা করতে পারি, রক্তটাই আমাদের মূলত অবস্থা। রক্তের মধ্যে যদি কোনো বিষাক্ত পদার্থ থাকে আমরাও অসুস্থ হয়ে যাবো, রক্তের মধ্যে ভালো জিনিস থাকলে আমরা সুস্থ থাকবো। তো রক্তের যে অবস্থা, রক্তের মধ্যে যা আছে এটাই আমাদের কিন্তু দেহের অবস্থা, বুঝছো? রক্ত যদি গরম থাকে আমাদের দেহ তাপমাত্রা থাকবে, রক্ত যদি না চলে মরে যাবো, ঠিক আছে? ঠান্ডা হয়ে যাবে সারা শরীর। তো রক্তের মধ্যে যে অবস্থা, রক্তের কি অবস্থা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? তো গ্লুকাগন গ্লুকোজের পরিমাণ বাড়ায়, কিন্তু কোথায়? রক্তে, এটা মনে রাখো, ঠিক আছে? রক্তে কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। তাহলে ইনসুলিন কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। তাহলে যারা ডায়াবেটিস হলে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তখন রক্তের মধ্যে গ্লুকোজ কমানোর জন্য ইনসুলিন দেওয়া হয়, বুঝছো? আর কখনো যদি এরকমভাবে ডায়াবেটিস, মানে এরকম গ্লুকোজের পরিমাণ অতিরিক্ত পরিমাণ বেড়ে যায়, তখন এটা পরে ডায়াবেটিস হয়েছে, বুঝছো? ডায়াবেটিস নিয়ে আমি চেষ্টা করবো যে কোনো একটা ভিডিও দেওয়ার জন্য। ডায়াবেটিস অনেক রকমের আছে, ডায়াবেটিস মেলাইটাস, ইনসিপিটাস, এগুলোর মধ্যে প্রকারভেদ আছে অনেক কিছু। যাই হোক, বাধ্য। তো মনে রাখতে যায় গ্লুকোজের পরিমাণ কমায়। এটা কি করে? এই দুটার পরিমাণে নিয়ন্ত্রণ করে কি? এই দুটার পরিমাণটা কমায়, মনে রাখো। দেখো, নিয়ন্ত্রণ কথাটার মানে হইলো কমাইতে পারে, বাড়াইতে পারে। তো তোমার বইয়ে জাস্ট লেখা আছে নিয়ন্ত্রণ করে, কিন্তু এক্সাক্ট আনসার হইলো যে কমায়। এখান থেকে যে হরমোনটা খরিত হয়, এটা সোমাটোস্টেটিন বলা হয়। এটা কি বলে? সোমাটোস্টেটিন, ঠিক আছে? তাহলে আলফা, বিটা, ডেল্টা, গামা, এটা কি করে? আলফা ও বিটা ক্ষরণকে কমায়। দেখো, মনে রাখো, আমি একটু এডিট করি। এটা হলো আলফা ও বিটা, বইয়ের মধ্যে লেখা আছে আলফা ও বিটা কোষের ক্ষরণকে নিয়ন্ত্রণ করা মানে তো কমাইতে পারে, বাড়াইতে পারে। তাহলে এটা মূলত কমায়। আর এখান থেকে হরমোনটার নাম হলো সোমাটোস্টেটিন। তো তোমার একটা টেকনিক বা একটা কথা বলে রাখি, তুমি যখন একটু পরে হরমোন, পরিপাকে হরমোনের ভূমিকা পড়তে যাইবা, তখন মনে রাখবা সোমাটোস্টেটিন শুধুমাত্র কমায়, সোমাটোস্টেটিন সকল ভূমিকা কমানো, ঠিক আছে? সো এটা মনে রাখো। যদি আরো জানতে চাও যে এই কোষগুলোর কাজ কি, তাহলে তুমি একটা জায়গায় চলে যাবো, তোমার সন্ধান দিই এই কোষগুলোর কাজ কি। আরো যদি জানতে চাও তাহলে তোমার বইয়ের আরেকটা জায়গায় সন্ধান দিই, তুমি চলে যাবা হচ্ছে 8 নম্বর অধ্যায়, সমন্বয় নিয়ন্ত্রণ। সেখানে সবার শেষে চলে যাবা হরমোন পার্টে,
হরমোন পার্টে গিয়া তখন ওখানে একটু উল্টাই দেখবা যে অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামে একটা কোষ আছে। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কিন্তু এই 4 রকমের কোষ পাওয়া যায়, বুঝছো? এই 4 রকমের কোষ কোথায় পাওয়া যায়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেট মানে হচ্ছে দ্বীপপুঞ্জ, ল্যাঙ্গারহ্যান্ড মানে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। বিজ্ঞানের নাম ছিল ল্যাঙ্গারহ্যান্ড, ল্যাঙ্গারহ্যান্ডের নামে নামকরণ হয়েছে কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ড। তার মানে কি আইলেটসের ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। দ্বীপ মানে তো অনেক কিছু থাকে এই জায়গায়, এরকম 4 রকমের কোষ দ্বীপের মতো তৈরি করে, এজন্য দ্বীপপুঞ্জ বলা হয়, বুঝছো? তো 4 রকমের কোষের নাম কি, কি হরমোন ক্ষরিত হয় এবং এই হরমোনগুলোর কাজ কি, এই জিনিসগুলো পারতে হবে, বুঝছো? আচ্ছা, আরেকটা কথা হলো যেটা বলতেছিলাম 8 নম্বর অধ্যায়ে যাইবা গিয়ে সেটা আর একটু কাজগুলো দেখে নিতে পারো। যেমন আমাদের যে পিপি কোষ বা গামা কোষ, এটা হচ্ছে বইয়ের মধ্যে এতটুকুই লেখা আছে যে প্যানক্রিয়াটিক পলিঅ্যাপ্টেন নিঃসরণ করে, কিন্তু এটার কাজ হলো মূলত ক্ষুধা নিয়ন্ত্রণ করা, ক্ষুধা হ্রাস করে দেওয়া না ক্ষুধা বাড়ানোর জন্য, ক্ষুধা সম্পর্কিত কিছু একটা, ঠিক আছে? তাহলে আরো কাজ আছে, এগুলো নিয়ে তোমরা 8 নম্বর অধ্যায়ে পড়তে পারবা, বুঝছো? যেহেতু মেডিকেলে যদি চিন্তা করি, মেডিকেলে তো পুরো ফুল বইতে প্রশ্ন আসবে, তো ওখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ওখানে এক্সট্রা 2-1টা কথা লেখা আছে, তোমরা বই খুলে দেখবা। ওকে, এই তো ওই প্রশ্ন করে ফেলছে ইমতাম RDCMD, এই যে বলতে প্রশ্ন করে ফেলছে। হ্যাঁ, আচ্ছা, প্যানক্রিয়াটিক পলিঅ্যাপ্টেন কি করে এটা কিন্তু বইয়ের মধ্যে লেখা নাই, ঠিক আছে? এটা ক্ষুধা নিয়ন্ত্রণ করে, স্থূলতা প্রতিরোধে হেল্প করে, স্থূলতা তো আমি সবার শেষে পড়াবো, ঠিক আছে? স্থূলতা প্রতিরোধে হেল্প করে, ক্ষুধা হ্রাসে হেল্প করে। আমি তোমাকে একটু বই থেকেই দেখাই, এটা কিন্তু তোমাদের পরিপাক অধ্যায় নাই, এইটার ব্যবহার কিন্তু তুমি এই অধ্যায় পাইবা না, বলতেছিলাম 8 নম্বর অধ্যায় গিয়ে পাইবা। 8 নম্বর অধ্যায় গিয়ে এটার পরিপাকের পিপি কোষের কাজ পাইবা, বুঝছো? পিপি কোষের কাজ পাইবা 8 নম্বর অধ্যায়ে গিয়ে। 8 নম্বর অধ্যায়ে গিয়ে পিপি কোষের কাজ পাইবা। তোমার একটু বাইক দেখাই, তোমার বাইক দেখাই। এই যে বাইরে দেখো, সবাই দেখো, এই যে বাইরে দেখো, এই সবাই দেখতেছো? দেখো 8 নম্বর অধ্যায় কিন্তু এটা 8 নম্বর অধ্যায় কিন্তু, দেখছো? এখানে লেখা আছে, তোমরা দেখতে পারতেছো কিনা জানি না। 8 নম্বর অধ্যায় প্যানক্রিয়াটিক পলিঅ্যাপ্টেন নাম হচ্ছে ক্ষুধা হ্রাস করে এবং স্থূলতা প্রতিরোধে হেল্প করে, বুঝছো? এটা এখানে লেখা নাই, 8 নম্বর অধ্যায় আছে। ক্ষুধা হ্রাস করে, ক্ষুধা হ্রাস, ঠিক আছে? ইমতাম RDCMD, আশা করি তুমি তোমার উত্তর পাইছো, ঠিক আছে? তাহলে আজকে আর বেশি বাড়াইলাম না, আমরা অগ্নাশয় দিয়ে শেষ করলাম। নেক্সট ক্লাস শুরু হবে বিভিন্ন এনজাইম এবং তার এনজাইমগুলো দিয়ে কীভাবে পরিপাক করে, বিক্রিয়াগুলো কীভাবে লিখতে হয়, এই জিনিসটা শেখাবো এবং যকৃত নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো যকৃত নিয়ে আলোচনা করার পর নেক্সট ক্লাস কিন্তু কালকে হবে, কালকে নেক্সট ক্লাস, এবং এরপরে আরেকটা ক্লাস রবিবারে নিব। রবিবারে নেওয়ার মাধ্যমে আমরা চেষ্টা করবো চ্যাপ্টারটা শেষ করে ফেলার, যদি শেষ না হয় তাহলে আরেকটা ক্লাস নিব, ঠিক আছে? বইগুলো দিক, ওকে? তো আজকের ক্লাস আশা করি ভালো লাগছে, ভালো থাকো সবাই। আজকের ক্লাস এতটুকু পর্যন্তই, ক্লাসটা আমি ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা তোমার ফ্রেন্ডদের জানাই দিও আরও, যে সবাই যাতে আসে ক্লাসে আরও। আশা করি ক্লাসটা ভালো লাগছে। হ্যাঁ, তোমরা যদি কেউ নোট করে থাকো, ক্লাস যদি নোট করে থাকো, নোটটা আমাদের অ্যাটলাস গ্রুপে দিবা, ঠিক আছে? অ্যাটলাস গ্রুপে দিবা এবং তোমার কেমন লাগছে, তুমি প্রত্যেকটা জিনিস বুঝতে পারছো কিনা, সহজে বুঝতে পারছো কিনা, এবং আমি বুঝাইতে পারছি কিনা, এই জিনিসটা তুমি একটু বলবা আমাকে, ঠিক আছে? বা কোনো জিনিস সংশোধন করা লাগবে কিনা, এই জিনিসটা বলবা। আমি লেখাগুলো একটু ছোটো ছোটো করে লিখছি, এটা একটু সমস্যা আমি জানি, কিন্তু আমি আশা করি বুঝাইতে পারছি সব কিছু। আর নেটও ক্লিয়ার থাকার কথা। 10টা বাজেই ভাইয়া, ক্লাস 10টা বাজেই, ক্লাস 10টায়, ক্লাস 10টা বাজে হবে, ক্লাস 10টায়। ক্লাস সবসময় 10টায়, ঠিক আছে? রাত 10টায়, রাত 10টা। কালকে তোমাদের ফ্যানদের শো নিয়ে এসো, হ্যাঁ, ঠিক আছে? ইনশাল্লাহ, তাহলে কালকে দেখা হবে। আজকে ক্লাসে এতটুকুই থাক, আল্লাহ হাফেজ। আজকের ক্লাসে এতটুকুই থাক, দেখা হবে নেক্সট ক্লাসে, হ্যাঁ? আল্লাহ হাফেজ। 20 জন আছে শেষ পর্যন্ত, 20 জন ছিল, আলহামদুলিল্লাহ।